সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬১২তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ আলতাফ হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল গ্রামীণ দরবারে ১৬ টাকায় বিক্রি করে নিজের সুন্দরী বউকে। আমি আপনাকে একটা কথা বলি, শুনতে যদিও খারাপ লাগে, তবে এটাই বাস্তব। বর্তমান সময়ে কোনো কালো মেয়েদের ডিভোর্স হয় না। বর্তমান সময়ে সবচেয়ে বেশি ডিভোর্স হচ্ছে সুন্দরী মেয়েদের। শুনতে খারাপ লাগছে, এটাই সত্যি। কেন সুন্দরী মেয়েদেরকে স্বামীরা ডিভোর্স করে দেয়? তাদেরকে পছন্দ করে না? তাদেরকে ভালোবাসে না? না, অনেক বেশি ভালোবাসে। আর অনেক বেশি ভালোবাসে বলেই তো মাত্র ১৬ টাকায় তাকে বিক্রিও করে দেয়। জীবনের গল্পের অনুষ্ঠানে তাজ্জবেগ বাস্তব জীবনের গল্প আজ আপনি শুনতে যাচ্ছেন। তাই তো সবাইকে অনুরোধ করবো, একটু নড়ে চড়ে বসেন এবং গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে রংপুরের ভাই আলতাফ হোসেনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় ৬টা বোন। আমরা টোটাল ৬ বোন ১ ভাই। আমাদের পরিবারটা রংপুর বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। বাজারে আমার বাবা রয়েছে অনেক বড় একটা দোকান। তার পাশাপাশি আমার বাবা আমাদের এলাকাতে প্রাক্তন মেম্বার। শুধু মেম্বারই নয়, আমার বাবা আমাদের এলাকাতে দরবার কারবার, এক কথায় বলতে গেলে আমার বাবাকে একজন গ্রামীণ সর্দার বলাই চলে। অত্র এলাকার মানুষ আমার বাবাকে অনেক মানে। আমার বাবার কথায় উঠে বসে এবং আমার বাবা ডাকলে শত শত মানুষ এক জায়গায় জড়ো হয়ে যায়। ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করে। আমি ৬ বোনের ১ ভাই। আমি শুনেছিলাম আমার মায়ের গর্ভে নাকি আরও ৪টা পুত্র সন্তান হয়। আমি ছিলাম পঞ্চম। কিন্তু ওই 4টা পুত্র সন্তানের মধ্যে কেউই বাঁচে না, সবাই মারা যায়। কোন হুজুর নাকি আমার মাকে বলেছিল যে আমার মায়ের গর্ভে যদি কোনো পুত্র সন্তানও হয় তবে সে জীবিত থাকবে না, সে মারা যাবে। আমাদের এলাকাতে একটা পুকুর আছে, নাম হচ্ছে সিন্ধু পুকুর। আমার মা নাকি ওই সিন্ধু পুকুরের সাথে কি জানি বেয়াদবি করেছিল, যার ফলশ্রুতিতে আমার মায়ের গর্ভে কখনো পুত্র সন্তান হবে না। এমনই নাকি এক অভিশপ্ত জীবন আমার মায়ের। কিন্তু আল্লাহর কি অশেষ রহমত যে আমি জন্মানোর পরে আমার মা আমাকে এই পর্যন্ত জীবিত রেখেছে। তাই তো বাবা মা সবাই আমাকে নিয়ে খুব ভয় পাইতেন যে কোনো সময় আমার মৃত্যু ঘটতে পারে। শুধু আমাকে নিয়ে এতটাই ভয় করতেন যে তারা আমাকে স্কুল পর্যন্ত যেতে দেয়নি। বাড়িতে মাস্টার রেখে আমাকে পড়াতেন, আমাকে কখনো স্কুলে যেতে দিতেন না, ঘরের বাইরে যেতে দিতেন না। এভাবে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার বয়স যখন 8 বছর বয়স, তখন আর আমি ঘরের মধ্যে বন্দি থাকতে পারি না। আমি আমার মায়ের সঙ্গে ঝগড়া করি, বাবার সঙ্গে ঝগড়া করি। আমি কেন ঘরের মধ্যে বন্দি থাকব? আমাদের পার্শ্ববর্তী এক ঘর আছে, সেই ঘরে আমার এক দুঃসম্পর্কের চাচাতো ভাই হয় সম্পর্কে, যার নাম হচ্ছে আশিক রানা। আশিক রানার সঙ্গে আমার ছোটোবেলা থেকে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা ছোটোবেলা থেকে একসাথে ঘুরতাম ফিরতাম, মজা মাস্তি করতাম এবং আশিক রানা দেখতে আমার থেকেও মাশাআল্লাহ বেশ ভালো এবং খুব সুন্দর অধিকারী ছিলেন। আমি কিন্তু চেহারায় খুব বেশি একটা সুন্দর ছিলাম না। আশিকের সঙ্গে আমি বনে বাজারে ঘুরে বেড়াতাম। আমাদের এলাকাতে আমাদের বাড়ির পাশে যে পুকুরটা রয়েছে, ওই পুকুরটার নাম ছিল হচ্ছে সিন্ধু পুকুর। ওই সিন্ধু পুকুর নিয়ে অনেক বড় ধরনের ঘটনা আছে। এলাকার লোকজন সবাই বলা বলি করে এই সিন্ধু পুকুরে নাকি টাকার কলসি আছে এবং ওই টাকার কলসির ভিতরে সোনা রূপা সহ অনেক রাজকীয় সম্পদ আছে। এই জন্য গ্রামের অনেক মানুষ রাত বিরাতে এই সিন্ধু পুকুরের চারপাশে ঘুরে বেড়ায়, যদি না কোনোভাবে ওই টাকার কলসি পেয়ে যায়। এবং আমি আমার দাদা দাদির মুখেও শুনেছিলাম এই সিন্ধু পুকুর নিয়ে অনেক ধরনের কথা। সিন্ধু পুকুরে নাকি মাঝে মাঝে চন্দ্রিমা রাতের বেলায় ওই টাকার কলসিগুলো দেখা দেয় এবং এই টাকার কলসিগুলো যদি কেউ একবার পেয়ে যায় তাহলে তার পুরো জীবন পাল্টে যাবে, তার আর কোনো কিছুর অভাব থাকবে না।
এই গল্পগুলো শুনতে শুনতে আমি বড় হই, কিন্তু আমার মাঝেও একটা সময় এই টাকার কলসি নিয়ে এক অন্যরকম লোভ কাজ করে। আমিও মাঝে মাঝে ঘুরি যে যদি না কোনোভাবে এই টাকার কলসির সন্ধান আমি পেয়ে যাই। আমার বন্ধু আশিক আর আমি, আমাদের দুজনের একটাই কাজ ছিল, মাগরিবের সময় কিংবা ফজরের আগ মুহূর্তে আমরা এই সিন্দুর আশেপাশে ঘুরতাম। সিন্দুর আশেপাশে ঘুরতাম। অনেকেই বলা বলি করে এরা নাকি মাঝে মাঝে ওই পুকুরের কিনারায় এসে মাথা উঠিয়ে দাঁড়িয়ে থাকে, মানে মাথার একটু উপরের দিকে উঠিয়ে দাঁড়িয়ে থাকে, এরকম নাকি মাঝে মাঝে হয়। তাই এই জন্য আমরা মাঝে মাঝে করতাম কি, যে সন্ধ্যার পরে বা যেই সময়টাতে এটা থাকার কথা ওই সময়টাতে পুকুরের চারপাশে ঘুরতাম, কিন্তু আমরা কখনোই কোনো দিন এই সিন্দুর দেখা মানে ওই টাকার কলসির দেখা পাইনি। অনেকেই বলেছে তারা নাকি দেখেছে, একটু একটু দেখেছে, কিন্তু আমরা কখনোই দেখি নাই। এরকম করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। একটা পর্যায়ে আমি এবং আশিক আমরা দুজনেই আমাদের এলাকাতে খুব ভালো মানের একজন ফুটবলার হয়ে যাই। আমরা গ্রামের বিভিন্ন টুর্নামেন্টে আমরা তখন ফুটবল খেলি। আশিক অনেক ভালো ফুটবল খেলতে পারতো, আমার থেকেও খুব ভালো ফুটবল খেলে। আমাদেরকে টাকা দিয়ে হায়ার করে বিভিন্ন টুর্নামেন্টে তখন নিয়ে যাওয়া হইতো। আমার বয়স তখন প্রায় অনেক বড়। পরিবার আমাকে বিয়ে করার জন্য কথাবার্তা বলতেছিল। সেই সময় আমার বড় যে বোনগুলো ছিল 6টা বোন, এবং 6টা বোনের মধ্যে সবারই বিয়ে হয়ে যায়। ঘরে শুধুমাত্র আমি থাকি। আব্বা আম্মা আমার জন্য মেয়ে খুঁজতেছে। আমার আব্বা বলে আমি দেখতে সুন্দর না, আমি দেখতে কৃষ্ণবরণ, যার জন্য আমার আব্বা আমার জন্য পুতুলের মতো মেয়ে খুঁজে বের করবে। পুতুলের মতো মেয়ে আমার জন্য আনবে, এবং যে মেয়েকে বিয়ে করলে আমার ঘরে ফুটফুটে সন্তান আসবে। আমাকে কখনোই কোনো কালো মেয়ে বিয়ে করাবে না, অনেক সুন্দর মেয়ে আমার আব্বা আমাকে বিয়ে করাবে। এমন কথাই আব্বা তখন সবার কাছে বলা বলি করতো। তো এগুলো আমি শুনতাম। আব্বা বলে আমি সুন্দর মেয়ে পাই না, যখনই সুন্দর মেয়ে পেয়ে যাব আমি তখনই আলতাফকে বিয়ে করাই দেবো, আলতাফকে আমি কখনো কালো মেয়ে বিয়ে করাবো না। এইভাবে দিন আর রাতগুলো কাটতে আসতে। তো আমার যে বন্ধু আছে আশিক রানা, ওরা কিন্তু আমাদের থেকেও একটু গরিব, আমাদের থেকে একটু গরিব, অর্থ সম্পদ খুব বেশি একটা ভালো না। এরকম করতে করতে আশিক রানার নানার বাড়িতে কোনো এক মেয়ে নাকি আশিকের পছন্দ হয়। সে তার নানার বাড়িতে যায় এবং মেয়েটাকে দেখে। মেয়েটার নাম ছিল নাজমা আক্তার। ওই মেয়েটা নাকি দেখতে খুবই সুন্দর। ও নাকি মেয়েটাকে পছন্দ করে এবং মেয়েটার সঙ্গে কথাবার্তাও বলে। বাড়িতে আসার পরে ও আমাকে বারবার বলতেছে তোর বাপ মা তোকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগছে, কিন্তু আমার বাপ মা আমাকে বিয়ে বিষয় নিয়ে কোনো কিছু বলে না। আমি বললাম যে বলবে তো। এমন করে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে আশিক তার বাবার কাছে ওই মেয়ের সম্বন্ধে বলে। তা আশিকও তখন আমার মতোই সমবয়সী, হয়তো আমার থেকে একটু ছোট হবে, কিন্তু ও আমার সাথেই চলাফেরা করে এবং বিয়ে করার মতো পর্যাপ্ত বয়স কিন্তু আশিকের হয়ে যায়। এরপরে ওর বাবাকে বললে পরে ওর বাবা তখন এই বিষয়টা আমার আব্বার সঙ্গে আলোচনা করে। আশিকের বাবার একটা অভ্যাসকে যা হবে যেটাই হবে সব কিছু আমার আব্বার সঙ্গে আলোচনা করবে। আব্বাকে বলবে যে আমি এখন কি করব, আপনি আমাকে একটা বুদ্ধি দেন, একটা পরামর্শ দেন। আব্বা ঠিক যেমনটা বুদ্ধি দিত আশিকের বাবা সেই বুদ্ধি অনুসারেই চলতো। তো এরকমভাবে আমার আব্বার কাছে তখন বলে আমার ছেলে নাকি আমার শ্বশুরবাড়িতে কোন মেয়েকে পছন্দ করছে এবং ওই মেয়েটাকে আমার ছেলে বিয়ে করতে চায়। এখন আপনি কি বলেন, চলেন না একটা দিন গিয়ে মেয়েটাকে দেখে আসি, যদি দেখতে শুনতে ভালো হয়, পারিবারিক অবস্থা ভালো হয়, তা ছেলের তো বিয়ের বয়স হয়েছে, আমি বিয়ে করাই দিব। এরকম করে আমার আব্বাকে বলার পরে আমার আব্বা একটা পর্যায়ে রাজি হয় যে ঠিক আছে, আপনি যদি এরকম করে বলতেছেন তাহলে যাব, মেয়ে দেখব না। একদিন শুক্রবারে আমার আব্বা এবং আশিকের বাবা মেয়ে দেখার জন্য যায়। আশিকের ওই পছন্দ করা মেয়ে, যার নাম হচ্ছে নাজমা আক্তার, তাকে দেখার জন্য যায় আশিকের জন্য। আশিক সেদিন মহা খুশি ও ভীষণ আনন্দিত যে আজ আমার জন্য মেয়ে দেখতে যাচ্ছে এবং আমার ভালোবাসার মানুষকে আমি বউ বানায় আনবো। ও তখন মহা খুশি। ওর সঙ্গে কথাবার্তা হওয়ার পরে আমার আব্বা আর ওর আব্বা তখন গেছে। যাওয়ার পরে সন্ধ্যার দিকে আব্বা এবং আশিকের আব্বা দুজনেই ফিরে আসছে। আসার পরে আমি আমার আব্বার ভিতরে কেমন জানি একটা অন্যরকম কিছু দেখলাম। আব্বা কেমন জানি খুব বেশি একটা টেনশন করতেছে বা এরকম কিছু একটা। তা আমি আর আব্বারে কোনো কিছু বললাম না। রাতের বেলায় যখন আশিকের সঙ্গে আমার দেখা হলো, আশিকরে বললাম কী ব্যাপার, তোর আমার বাবা তো মেয়ে দেখার জন্য গেছে, কিন্তু ঘটনা কি, আমার আব্বা বাড়িতে এসে বারবার পানি পান করতেছে এবং কেমন জানি একটু টেনশন মনে হচ্ছে, ঘটনা কি? আশিক বলে আমি তো নিজেও বুঝতে পারতেছি না, ঘটনা কি? আমি বললাম তোর আব্বা কি বলছে? বলে আমার আব্বা বলছে মেয়ে নাকি দেখতে শুনতে সর্বদিক থেকে ঠিক আছে এবং কথাবার্তা নাকি ফাইনাল হয়ে যাবে। এই সময় নাকি তোর আব্বা বলতেছে আরও 2টা দিন খোঁজ খবর নিয়ে দেখো, মেয়ের মাঝে কোনো না কোনো একটা সমস্যা থাকতে পারে, আমার মনে হয় মেয়ের মাঝে কোনো একটা ঘাটকে আছে। এই কথা বলে তোর বাবা নাকি বিয়ে পিছনে নামাই দিল। আশিক আমাকে এই কথা বলতেছে। আমি তখন বললাম কি যে আমার আব্বা বিয়ে পিছনে নামাই দিবে, তার কারণটা কি? আমার আব্বা তো বিয়ে পিছনে নামিয়ে দেওয়ার কোনো কারণ নাই। মেয়ে যদি তোর আব্বা যদি মেয়ে পছন্দ করে তাহলে আমার আব্বাও পছন্দ করার কথা, কারণ মেয়ে তো তোর জন্য।
সুতরাং আব্বার এখানে ভালো মন্দ তো অত কিছু বলার দরকার নেই। ও বলতেছে আমি তো জানি না, তুই একটু কাকারে গিয়া মানে জ্যাঠারে গিয়ে জিজ্ঞেস করিস তো উনি কেন এমনটা করলো, উনি কেন বিয়ের দিন তারিখ ঠিক না করে উনি চলে আসছে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি রাতের বেলায় ঘরে গেলে আব্বারে জিজ্ঞেস করব। রাতের বেলায় যখন ঘরে গেলাম খাবার খাওয়ার জন্য, আব্বা আর আমি একসঙ্গেই খাবার খাচ্ছিলাম। খাওয়া দাওয়া খেয়ে আমি আব্বারে বলতেছি, আব্বা আমি খুব খেয়াল করে দেখতেছি আপনি মনে হয় ভীষণ টেনশনে আছেন, কোনো বিষয় নিয়ে মনে হয় খুব চিন্তিত। আমারে কি বলা যায় যে কী নিয়ে আপনি চিন্তা করতেছেন? আমার বাবা তখন খুব রাগ করে আমার দিকে তাকায় বলে, আমার চিন্তার কারণ যদি তুই বুঝতে তাহলে তো আর আমার জীবনে এত কষ্ট থাকতো না। তুই তো একটা বলো, তুই তো মানুষ না। এগুলা বলার পরে আমি আর আব্বার সঙ্গে কথা বাড়াইলাম না, বাড়াইয়া আমি তখন ঘরের মধ্যে চলে গেছি। ঘরের মধ্যে গিয়ে আমি বসে আছি। আমি আর আব্বার ওটাও জিজ্ঞেস করি নাই যে কেন আশিকের জন্য মেয়ে দেখতে গিয়ে আপনি কেন পিছুই হাঁটলেন বা আপনি কেন রাজি হলেন না। আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলিনি, যেহেতু আব্বা আমাকে ধমক মারছে। আব্বার ধমকে রাতের খাবার খেয়ে আমি তখন ঘরে গিয়ে শুয়ে পড়ছি। হঠাৎ করে আব্বা এসে আমার ডাকতেছে দরজা খোলার জন্য। কয়েকটা ডাক দিছে পর আমি তখন দরজা খুলছি। আব্বা বলে, তুই কি ঘুমাইছিস আলতাব? আমি যে না আব্বা ঘুমাই নেই। বলে আমার সঙ্গে আয়, তোর সঙ্গে আমার কথা আছে। আব্বা তখন আমাকে পুকুর পাড়ে ডাইকে নিল। ডাইকে নিয়ে বলতেছে, তুই কি জানিস যে আজকে আমরা আশিকের মেয়ে দেখার জন্য গেছিলাম আশিকের নানার বাড়িতে? আমি বললাম হে আব্বা জানি তো, আশিক তো আমারে বলছে মেয়ে দেখার জন্য নাকি আপনি আর আশিকের বাবা গেছিলেন, কিন্তু আপনি নাকি পিছু হাঁটছেন, আপনি নাকি মানে বিয়ের দিন তারিখ আশিকের বাবা ঠিক করতে চাইছে, আপনি নাকি বিয়ের দিন তারিখ ঠিক করতে দেন নাই। আমার আব্বা বলে, হ্যাঁ তুই যা শুনেছিস সব কিছুই সত্যি। মেয়ে দেখতে বেশ সুন্দর এবং মেয়ের পারিবারিক অবস্থাও খুব ভালো, সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু আমি বিয়েটা হতে দিই নাই, আমি বিয়েটা পিছনে নামাই দিছি, মানে বিয়ের দিন তারিখ ঠিক করতে দিই নাই। আমি তখন আমার আব্বারে বললাম, আব্বা এটা আপনি কী করলেন? আশিক মেয়েটারে পছন্দ করে, আর আশিকের বাবা মাও গেছে, আশিকের বাবাও গেছে, তা বিয়ের দিন তারিখ ঠিক করে চলে আসবে এবং বিয়ে হয়ে যাবে, আপনি এখানে কেন বাধা দিলেন? আমার আব্বা তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, বাধা দিয়েছি তোর জন্য। আমি তখন বললাম, আমার জন্য? আপনি আমার জন্য কেন আশিকের বিয়ের বাধা দিবেন? আমি তো আসলে বুঝতে পারতেছি না আব্বা আপনি কী বলতেছেন। আব্বা আমারে বলে, আশিকের জন্য যে মেয়েটা দেখছিলাম ওই মেয়েটা আমি তোকে বিয়ে করাবো। আমি তখন অবাক হয়ে গেলাম, আব্বা এটা আপনি কী বলতেছেন? আশিকের জন্য যেই মেয়ে দেখতে গেছিলেন সেই মেয়ে আপনি আমাকে বিয়ে করাবেন কেন? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়ছে? আমার আব্বা বলে, হ্যাঁ এমন সুন্দরী মেয়ের আসলে অভাব পড়ছে। আমি অত্র এলাকাতে 10 গ্রাম খুঁজেও এমন সুন্দরী মেয়ে পাই নাই। আশিক কেমনি এই মেয়ের সন্তান খুঁজে বের করলো, এবং আশিকের বাবা তো মেয়েকে এক নজর দেখেই পাগল যে বিয়ে করাই দিবে। আমি বলছি আমার মনে হয় মেয়ের মাঝে কিছু খটকা আছে, 2 দিন সময় দেন, একটু ভেবে চিনতে নেই, এখনই বিয়ের দিন তারিখ ঠিক করবেন না। এই কথা বলে আমি আশিকের বাবারে কোনো রকম ওই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসছি, কারণ একটাই, ওই মেয়েরে আমার পছন্দ হয়েছে, আমি তোরও ওই মেয়েরে বিয়ে করাবো। আমি তখন বললাম, আব্বা এসব আপনি কী বলতেছেন? আশিক মেয়েরে দেখছে, আশিকের বাবা মেয়েরে দেখছে, আশিকের সঙ্গে মেয়ের বিয়ের কথাবার্তা হয়েছে, এরপরে আপনি যদি আমারও ওই মেয়েরে বিয়ে করাই দেন তাহলে আশিকের বাবার সঙ্গে কি আপনার সম্পর্ক থাকবে বা এটা কি ভালো হবে? আমার আব্বা বলে, আমার ছেলের একটা সুন্দর মেয়ে এনে দিতে গিয়ে যদি আশিকের বাবার মতো লোকের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, এতে আমার কোনো দুঃখ নাই। আমি আশিকের বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে হলেও আমি এই সুন্দরী মেয়েটারে তোর ঘরে বউ বানাতে চাই, তুই কি বলিস? আমি তখন চুপচাপ নিচের দিকে তাকিয়ে আসতে, মানে আমি আব্বার মুখের উপর আর কোনো কথা বলি না। শুধু আমি একটা কথাই বলছিলাম যে আব্বা এমন কিছু কইরেন না যেটার কারণে আশিক আর আশিকের পরিবার আমাদেরকে চিটার বা বাটপার মনে করে। আমার আব্বা বলে, এত সাধু হলে জগৎ চলে না, এত ভালো হলে জগৎ চলে না, এই নিয়ে তোর চিন্তা করার দরকার নাই, কি করতে হবে না করতে হবে এটা আমি ভালো বুঝি আমিই করব। তা আমি আর আব্বুর সঙ্গে মানে আমার আব্বার সঙ্গে কোনো কথা বাড়াইলাম না। আমি বলছি আপনি যা ভালো মনে করেন তাই করেন। এর পরের দিনই সকালবেলা আমার আব্বা তখন করলো কি, রওনা দিছে, ভালো জামা কাপড় পরে রওনা দিয়ে বলতেছে, আমি মেয়ের বাবার কাছে যাচ্ছি, আমি তোর সঙ্গে মেয়ের বাবার বিয়ের কথা মানে মেয়ের বিয়ের কথাবার্তা ঠিক করে আসবো, কিন্তু খবরদার এই কিন্তু তুই আশিকের কাছে বা আশিকের বাবার কাছে অথবা আমাদের পরিবারের কারো কাছেও খনাক্ষরে এই কথা বলবি না, এটা নিজের মাঝে গোপন রাখবি যতক্ষণ না পর্যন্ত এটা সাকসেস না হয়। আমি আসলেই বুঝতে পারতেছি না যে আমার আব্বা কী করতে চাচ্ছে। একটা পর্যায়ে আমার আব্বা তখন ওই পরিবারে গেছে, গিয়ে বিকেলের দিকে আব্বা বাড়িতে ফিরে আসছে এবং আব্বার মুখে তখন অন্যরকম এক হাসি। আমি হাসি দিকে বুঝে গেছি আমার আব্বা ওখানে ঠিকমতো কোপ মেরে আসছে। আব্বারে বললাম যে আব্বা কী অবস্থা? আব্বা বলে, একদম মেয়ের বাবারে যে সব কিছু বুঝাইছি যে ছেলের সঙ্গে বিয়ে দিতে চান, ছেলের বাবার তেমন কিছুই নেই এবং পারিবারিক অবস্থা খুবই খারাপ, আপনার মেয়েটা আমার পছন্দ হয়েছে, আমার ছেলেটারে বিয়ে করাবো, আমার 6 মেয়ের 1 ছেলে এবং ছেলেও দেখতে ভালো, আমার ছেলের কথাবার্তা সব কিছু বলাতে মেয়ের বাবা রাজি হয়েছে। এখন মেয়ের বাবার সঙ্গে আমি বিয়ের দিন তারিখও ঠিক করছি, এলাকাবাসীকে জানাই দিব, জানায় ওই মেয়েরে আমি তোরে বিয়ে করায় আনবো।
আমি বললাম, আব্বা আমার ভিতরে কেমন জানি ভয় লাগতেছে। আমার কাছে মনে হয় ওই একটা মেয়ের জন্য আপনি আমাদের সঙ্গে আশিকদের খুব বড় ঝামেলা লাগাই দিবেন। আমার মনে হয় আব্বু এটা একদমই ঠিক হয় নাই। আমার আব্বা বলে, আমি যা করি যেটাই করি অবশ্যই ভেবে চিন্তে ঠান্ডা মাথায় করি, এই নিয়ে তোর চিন্তা করার দরকার নেই। আমি তোর সঙ্গে নাজমার বিয়ে ঠিক করছি, এটা আমি ভালোই করছি। এরপরে আমার আব্বা আস্তে আস্তে করে একজন দুজনকেই ঘটনা জানাতে শুরু করে। এর মধ্যে একদিন গেছে, তার পরের দিনে একদিন সুন্দর সময় আশিক আইসা আমার ডাকতেছে খুব জোরে জোরে। আমি তখন ঘর থেকে বেরিয়েছি এবং ওর দিকে তাকে আমি বুঝে গেছি যে আসলে ও আমার উপরে বেশ রেগে আছে এবং এই ধরনের কথাই বলবে। ও তখন আমাকে ডাইকে বিলের পাড়ে নিয়ে গেছে। বিলের দিকে নিয়ে যদিও আমার আম্মা বলছে তুই ওই দিকে যাইস না, তারপর আমি গেছি। যাওয়ার পরে ও আমারে বলতেছে, আলতাপ এটা কী হইলো? আমি বললাম, কী হয়েছে? ও বলে, যে মেয়ের আমার আব্বা পছন্দ করছে, আমি পছন্দ করছি, আমাদের সঙ্গে বিয়ের কথাবার্তা হয়েছে, এই মেয়ের সঙ্গে তোর আব্বা এখন তোর বিয়ে দিয়ে দিচ্ছে, তার কারণটা কি? আমি বললাম, দেখ বন্ধু, আমি তো আসলে এই বিষয়ে কিছু জানি না। আমার আব্বা কী বুঝা কী শুই না আব্বা হঠাৎ করে এরকম করতেছে, আমি না বন্ধু বুঝতেছি না। ও আমার বলে, বুঝার কোনো কারণ নাই, তুই অবশ্যই বুঝিস, তুই ছোট মানুষ না, তুই বেশ ভালোই বুঝিস। তোরা একটা কথা বলি, তুই ডিরেক্ট এখন ঘরে যাবি, গিয়ে তোর আব্বারে বলবি যে আব্বা আমি এই বিয়ে করবো না, এই মেয়ের সঙ্গে আশিকের সম্পর্ক আছে, আশিক ওই মেয়ের বিয়ে করবে, আমি এই মেয়ের বিয়ে করবো না, তুই ডিরেক্ট গিয়ে তোর আব্বারে বলবি। আমি তখন নিচের দিকে তাকায় আছি। ও এতটাই আমার উপর রেগে আছে যে ও মনে হয় আমাকে খুন করতেও দ্বিধা করবে না। আমি তখন বললাম যে, দেখ বন্ধু, তুই তো জানিস যে আমি আমার আব্বার মুখের উপরে কোনো কথা বলতে পারি না। আমার আব্বা কিছু একটা বললে আমি আব্বার মুখের উপরে কথা বলি না। ও বলে, ও আচ্ছা, এখন সুন্দর একটা মেয়ে পাইছিস, এই জন্য বাপ ছেলে দুজনে মিলা আমাদের সাথে বেইমানি করে ওই মেয়েরই বিয়ে করাইয়া তোর বাবা নিয়ে আসবে? আচ্ছা, তোর কি মনে হয় এতে তুই সুখী হবি? তুই আমার কলিজে আঘাত দিয়া, আমার পরিবারের কলিজে আঘাত দিয়া তুই মেয়েরে নিয়ে সংসার করতে পারবি? অ্যাটলিস্ট দুনিয়াতে আমি আশিক বেঁচে থাকতে এটা কোনোদিনও সম্ভব নয়। আমি বেঁচে থাকতে আমি কোনোদিনও নাজমার সাথে তোর সংসার করতে দিব না। আমি বললাম, বন্ধু তুই আমার উপর রাগ করিস না, আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না আমি কী করবো, আমার ভালো লাগতেছে না। ও বলে, তোর তো ভালো লাগবেই না, এখন তোর তো ভালো লাগবেই না। দেখ আমি ভালোই বলতেছি, ঝামেলাটারে সামনের দিকে নিস না, এটার এইখানেই কবর দে। তুই তোর বাবারে বল এই বিয়ে তুই করবি না, তোর বাবা যেন বিয়েটা ভেঙে দেয়, এই মেয়েটার সঙ্গে আমার লাইন আছে, সম্পর্ক আছে, আমি এই মেয়েটাকে বিয়ে করব। আমি তখন ওরা বললাম, আশিক তুই তো এটা মিথ্যে বলতেছিস, এই মেয়ের সঙ্গে তোর কোনো লাইন নেই, কোনো সম্পর্ক নাই, মেয়েরই তুই দেখছিস, মেয়ের সঙ্গে কথা বলছিস, মেয়ের সঙ্গে তোর কোনো প্রেম ভালোবাসা নাই। ও বলে, আরে না, মেয়ের সঙ্গে আমার প্রেম ভালোবাসা আছে। শেষ পর্যন্ত আমার বলে, তুই এখন ঘরে যাবি, গিয়ে তোর আব্বারে বলবি। আমি যে আচ্ছা ঠিক আছে, আমি আগে ঘরে যাই, এরপর দেখি। ঘরে যাওয়ার পরে আমি আব্বারে আর কি বলবো বলেন, আব্বা তো অলরেডি বিয়ের কার্ডও ছাপাই ফেলতেছে, এলাকার লোকজনকে দাওয়াতও দিয়ে দিছে, মোটামুটি যাদেরকে বলার বলেও ফেলছে। এই জায়গার মধ্যে তো আমি আর কোনো কিছু বলতে পারি না। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, আবারও আশিক তখন আমার সঙ্গে দেখা করতে আসছে। আইসা আশিক আমার বলে, কী রে কালকে রাতে তোর আব্বারে বলিস নাই? আমি বলছি, দেখ বন্ধু, আমি আমার আব্বারে কিছু বলতে পারি নাই, আব্বা অলরেডি বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলছে, মানুষজন দাওয়াত দিয়ে ফেলছে, এই সময় আমি আমার আব্বাকে কি বলবো? আর কোনো কিছু বললেই কি আমার আব্বা শুনবে? ও তখন বলতেছে যে, আচ্ছা ঠিক আছে, তুই যদি ওই মেয়ের বিয়ে করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি, তুই সঙ্গে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমরা একসঙ্গে বড় হয়েছি, তুই যদি ওই মেয়ের বিয়ে করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমি তখন বললাম, আশিক দেখ, তুই আমার সঙ্গে এরকমটা করিস না, আমি তোরা একটা কথা বলি, আমারে না বইলা তুই তোর বাবার কাছে যা। আমার আব্বার সঙ্গে তোর বাবার বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক। তোর আব্বা যদি আমার আব্বাকে এসে বলে যে ভাই না এটা হবে না, আমি আমার ছেলেকে ওই মেয়েকে বিয়ে করাবো, তাইলে আমার কাছে মনে হয় যে আমার আব্বা পিছু হাঁটবে। ও বলে, এই চেষ্টা করার কি বাকি আছে? এটা অনেক আগেই হয়েছে, আমি আমার আব্বার অনেক আগেই পাঠাইছি, কিন্তু তোর আব্বা আমার আব্বার মুখের উপর বলে দিছে যে না, আমার ছেলের সঙ্গে মেয়ের পরিবারের কথা হয়েছে, আর মেয়ের পরিবার নাকি তোর আব্বার কাছে বলে দিছে আমার কাছে নাকি ওই মেয়েরই বিয়ে দিবে না। আর আমি জানি এটা পুরোই মিথ্যা কথা, ওই মেয়ের পরিবার কখনোই এই কথা বলে নাই, আমরা গোপনে খবর নিয়েছি। তোর বাবা এরপরের দিন গিয়ে বাজারে মেয়ের বাবার সঙ্গে কথাবার্তা বলে মেয়ের বাবারই মিষ্টি খাওয়াইয়া তোর বাবা তোর সঙ্গে ওই মেয়ের বিয়ে ঠিক করে আসছে। তোর বাবা এখন আমাদেরকে মিথ্যা বলতেছে। আমি তখন বললাম, তাহলে তুই সব কিছুই জানিস, আমাকে তো আর কোনো কিছু বলে লাভ নাই বন্ধু। ও তখন আমারে বলে, দেখ আমি তোর পায়ে ধরতেছি, তোর কাছে হাত জোর করে অনুরোধ করতেছি বন্ধু, আমি মেয়েটার অনেক পছন্দ করি, তারা আমি অনেক ভালোবাসি, আমি না বাঁচবো না মেয়েটারে ছাড়া, তুই এই বিয়েটা করিস না, তুই যেভাবেই পারিস তুই এটা পিছনে নামা। কিন্তু ভাই আশিকের দুঃখ দেখে না আমার নিজেরও অনেকটা খারাপ লাগতেছে। আমি জানি ও মেয়েটারে পছন্দ করে মেয়েটারে বিয়ে করতে চায়, কিন্তু আমার হাতে না কোনো ক্ষমতা নাই, আমি কিছু করতে পারবো না। আমি আমার আব্বারে কোনো কিছু বললে আমার আব্বা আমার কোনো কথাই শুনবে না। আমার আব্বা হচ্ছে এমন একটা ঘাটতেরা মানুষ, উনি যখন যেই সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণও পিছু হাঁটে না, উনি সেটা করিয়ে ছাড়ে। একরোখা মানুষ বলা চলে। তো এখন আমি ওই একরোখা মানুষটারে কেমনে বুঝাবো বলেন?
আমি আমার আব্বারে আর কোনো কিছু বুঝাইতে পারলাম না। আব্বা তখন পুরোপুরিভাবেই সিদ্ধান্ত নিয়ে নিল যে আব্বা ওই মেয়েরে মানে আমার বউ বানায়, মানে আমার বউ হিসেবে ওই মেয়ের আব্বা আনবেই আনবে। দিন গেল রাত গেল, একটা সময় বিয়ের তারিখ চলে আসছে। আমাদের আশেপাশে গ্রামের প্রায় সব মানুষরাই আমার এই বিয়েতে উপস্থিত হয়েছে, কিন্তু শুধুমাত্র আশিকের বাবা, আশিকের মা এবং আশিকের ফ্যামিলির মানুষরা আমাদের এই বিয়েতে আসে নাই। এই যে আশিকের ফ্যামিলির মানুষরা আসে নাই, এতে আমার বাবার মনে বিন্দু পরিমাণেরও কোনো ক্ষোভ নাই। আমার বাবার কথা হচ্ছে, আশিকদের পরিবার আসে নাই তো কী হয়েছে, বাকিরা তো আসছে, বাকিদের সবাইকে নিয়ে আমি তোরে বিয়ে করাই নিয়ে আসবো। যেমন কথা তেমন কাজ। আশিকদেরকে না নিয়ে আমার আব্বা গ্রামের বাকি মানুষদেরকে নিয়ে এবং আমার তখন এই নাজমাকে আমার বউ বানায়া, মানে খুব ধর্মীয় নিয়ম নীতি অনুযায়ী নাজমাকে বিয়ে করে আমি তখন বাড়ি ফিরি। বাড়ি ফেরার পরে আমি বাসর ঘরে যাইতে না ভয় পাচ্ছিলাম এই কারণে যে বাসর ঘরে গেলে ও যদি আবার আমাকে, মানে আমি তো আর দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর না, আর আশিক তো অনেক সুন্দর, এখন মানে কেমন যেন একটু ভয়ও লাগতেছিল। পরে আস্তে আস্তে করে আমি বাসর ঘরে ঢুকছি এবং বাসর ঘরে ঢুকার পরে মেয়ে আমার দিকে তাকিয়া মানে কেমন যেন মুখটা কালো করে ফেলছে। তো আমি ওর কাছে গিয়ে বলতেছি যে নাজমা ভালো আছো? পরে বলতেছে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের আগে ও আমার কখনোই দেখে নাই আর আমিও ওকে দেখি নাই, শুধু শুনেছিলাম মেয়েটা অনেক সুন্দর, অতটুকুই। বাসর ঘরে মনে হয় একটা পুরী বসে আছে, শুধু দুটো ডানা নাই, দুটো ডানা থাকলে ওর আর কোনো কিছুই লাগতো না। আমারে বলে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে? আমি বললাম হ্যাঁ। ও বলে আপনার আব্বা বলছিল আপনি দেখতে অনেক সুন্দর, আপনি একেবারে ফর্সা লম্বা, কিন্তু আমি দেখি আপনি তো সুন্দর না, আপনি তো কালো এবং খাটো, আপনার সঙ্গে কেন আমার বিয়ে হলো? আমি বললাম দেখো, এখন পারিবারিকভাবে তোমার পরিবার আমার পরিবার মিলে বিয়ে হয়েছে, এখন কালো সুন্দর দিয়ে তুমি কি করবা? ও বলে যে না, এটা আমার সঙ্গে চিটিং করা হয়েছে, আমি আপনার সঙ্গে সংসার করব না। আমি বললাম এইসব তুমি কী বলতেছো নাজমা, তুমি আমার সঙ্গে সংসার করবে না? মানে আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা অলরেডি বাসর ঘরে ঢুকে গেছি, এখন তুমি আমারে বলতেছো যে তুমি আমার সঙ্গে সংসার করবে না, এই কথা কি এখন বললে হবে? আমার বলে হ্যাঁ অবশ্যই হবে, আপনি আমার কাছে আসবেন না, আমার বাড়ি থেকে সকালবেলা যদি মানুষ আসে আমি তাদের সঙ্গে চলে গেলাম, আমি এই পরিবারে আর আসবো না। সারাটা রাত কেটে গেল, ও একটাবারের জন্য ওর শরীরে আমাকে হাত দিতে দিল না এবং ওই খাটে আমাকে ঘুমাইতে দেয় না। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, আমি তো লজ্জায় কথা আর কারো কাছে বলতে পারতেছি না, যে কথা আমি কারো কাছে বলবো কী করে যে আমার বউ সারা রাতে তার শরীরে আর আমাকে হাত দিতে দেয় নাই। সকালবেলা তখন নাজমাদের বাড়ি থেকে মেহমানরা আসছে, ওরা খাওয়া দাওয়া করে নাজমারে নিয়ে যাবে। তো আমারে বলতেছে যে ও নাজমারে নিয়ে যাবে, পরের দিন আমি গিয়ে নাজমার আবার নিয়ে আসবো, মানে এটা আমাদের বিয়ের একটা রীতি আর কি। নাজমারে তখন নাজমার পরিবার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরের দিন আমার আব্বা আমারে বলতেছে যে তুই যা গিয়ে বউ নিয়ে আয়, আরও কিছু বন্ধুবান্ধব আশিকরে সহ বল, সবাইরে নিয়ে গিয়ে তুই তোর বউরে তুই নিয়ে আয়। আমি তখন বললাম আব্বা আমি যাবো না। আমার আব্বা বলে যাবি না? মানে কেন যাবি না, কী হয়েছে? আব্বা আমি যাবো না এই কারণে, আমি গেলে কিন্তু নাজমা আমার সঙ্গে আসবে না। আমার আব্বা বলে বলিস কি, তুই বাড়িতে গেলে নাজমা তোর সঙ্গে আসবে না, তার কারণটা কি? আমি বললাম তার কারণ হচ্ছে যে নাজমা আমারে পছন্দ করে না। আমার আব্বা বলে কী হয়েছে আমার কাছে খুলে বলতো। আমি বললাম যে বাবা এই ঘটনা, বাসর ঘরে ও সারা রাত আমার সঙ্গে ঝগড়া করছে এবং ও আমারে বলছে যে ও যদি একবার ওর বাপের বাড়িতে চলে যায় তাহলে ও আর ফিরে আসবে না। আমার আব্বা বলে এসব উল্টাপাল্টা কথা বলবি না, এসব কোনো কথা না, কেন আসবে না, না আসার কী আছে, এই দূরে যেটা বলছে তুই সেটাই কর, তুই যা, মেয়ে অবশ্যই আসবে, মেয়ে না আসলে আমি মেয়ের বাবার সঙ্গে কথা বলবো, তুই কথাবার্তা বাড়াইস না, তুই যা। এই কথা বলার পরে আমার আব্বা তখন কী করলো, আমাকে পাঠাই দিছে, মানে একরকম জোর জবরদস্তি করে আমার কিছু আত্মীয় স্বজন নিয়ে আমার পাঠাইছে। পাঠানোর পরে সেখানেই ঘটলো এলাহি কাণ্ড। ও আসবে না, ওর বাবা বলতেছে, ওর মা বলতেছে, ওর সবাই বলতেছে যে তুই যা। ও একটা কথাই বলে ছেলে আমার পছন্দ হয় না, ছেলে কালো, ছেলে সুন্দর না, এবং তোমরা বলছিলা ছেলে অনেক সুন্দর, কিন্তু যে এই ছেলে তো সুন্দর না, আমি এই ছেলের সঙ্গে সংসার করব না, তোমরা যাই বলো যেটাই বলো, আমি এই ছেলের সঙ্গে সংসার করব না, আমি যাব না। ও তখন আর আসে না। ও যখন আসে না ভাই, তখন আমি কী করবো, আমি তখন পুরো নিরুপায় হয়ে গেছি, মানে ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব। যতই বলতেছিলাম ওকে, যতই বোঝাচ্ছিলাম না, ও আর আমার কোনো বুঝও নেয় না, আমার কোনো কথাও শোনে না, ও আসবেই না। ও ডিরেক্ট কথা হচ্ছে ও আমার সংসারও করবে না, আমার ঘরেও আসবে না, ও এরকম কথা বলে দিতেছে। তখন আমি খুব বিপদে পড়ে গেছি এবং একটা পর্যায়ে তখন আড়াইয়ার অনুষ্ঠান শেষ করে আমি একাই বউ ছাড়া শূন্য হাতে তখন বাড়ি ফিরে আসি। আসার পরে আব্বারে বললাম যে আব্বা আমি তো আপনারা আগেই বলছিলাম যে ও আমার সঙ্গে আসবে না, ও তো যাওয়ার সময় বলেই গেছে। আমার আব্বা তখন বলে মেয়ের এত বড় সাহস, কেন আসবে না, কী কারণে আসবে না, তোর সঙ্গে বিয়ে হইলেও সব কিছু ঠিক হইলে এখন না আসার কারণ কি, এই মেয়েরা আসাই লাগবে।
এরপর আমি তখন বাড়িতে পড়ে আসি, তখন আমার সঙ্গে আশিক বা আশিকের পরিবার কেউ আর আমার সঙ্গে কথা বলে না। সবাই আমার সঙ্গে মুখ কালো করে আছে, সবাই মুখ গম্ভীর করে আছে, কেউ আর আমার সঙ্গে কথা বলে না। এরকম করে সময়গুলো কাটতেছে, 1 দিন 2 দিন 3 দিন, এমন করতে করতে একটা পর্যায়ে তখন হলো কি যে আমার আব্বা তখন এলাকার যে লোকজন আছে, গণ্যমান্য লোকজন আছে, তাদেরকে জানাইলো বিষয়টা। তখন মেয়ের বাবার সঙ্গে বসছে। প্রায় 14 দিন পর্যন্ত কেটে গেছে। 14 দিন পরে মেয়ের বাবা মা যেমনি পারছে মেয়েরে বুঝে শুনে কোনো রকমে তখন মেয়েরে বাড়িতে আনছে, মানে আমাদের বাড়িতে আনছে। তো আমাদের বাড়িতে আনার পরে আমার সঙ্গে থাকতেছে, ওই 1 দিন 2 দিন 3 দিন থাকতে থাকতে একটু একটু সম্পর্ক হয়, কিন্তু এটা কোনো মন থেকে কোনো সম্পর্ক না, মানে কেউ কাউকে ভালোবাসে বা ভালোবাসার কোনো সম্পর্ক না। এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে, তখন আমার ভাল লাগে না। এমন করতে করতে মন খারাপ করে একদিন আমি আমাদের বিলের পাড়ে বসে আছি। তা আমার বিয়ের এতদিন পার হয়ে যাওয়ার পরেও কিন্তু কোনোদিন আশিক আমার সঙ্গে কথা বলে নাই। ওই দিন ও কোত্থেকে জেনে আসছে, এসে আমাকে দেখতেছে আমি মন খারাপ করে বসে আছি, তখন আমার কাছে গেছে। কাছে যেয়ে বলে, আলতাফ ভালো আছিস? আমরা তো ছোটোবেলার বন্ধু। পরে আমি ওর দিকে তাকায় নিচের দিকে তাকায় আসছি। আমার বলে, কী রে, তোর না ভালোর কথা জিজ্ঞেস করলাম? আমি বললাম, হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? বলে, ভালো আছি। তাই আমি বললাম, তোর তো এখন আর দেখা যায় না। ও বলে, আমারে দেখবি কেমনে, ঘরে যদি চাঁদের মতো বউ থাকে তার বাইরে কাউরে দেখা যায়? হ্যাঁ, বললাম, বন্ধুরে, এই চাঁদের আলোয় আমার পুরো জীবনকে জ্বালায়া ছারখার করে দিচ্ছে। ও বলে, বলিস কি? আমি তো জানি চাঁদের কোনো প্রখরতা নাই, আছে শুধু উজ্জ্বলতা। তো এমন কি প্রখর দিল চাঁদে যে তুই জ্বলে যাচ্ছিস? এই কথা বলেও আমার পাশে বসছে। বসার পরে আমার খোঁচাইতেছে কথা বের করার জন্য। আমি তো বলি না, কারণ ওর সঙ্গে যেহেতু সম্পর্ক ভালো না, আমি ওর কাছে বলতে চাই না। তো এই দিনে আর বললাম না, এবং এরকম করে প্রায় প্রতিদিনে তখন আমি আস্তে আস্তে করে আশিকের সঙ্গে কথাবার্তা বলি। আশিকও তখন এই বিষয়টা ভুলে গেছে যে আমি নাজমারে বিয়ে করে ফেলছি। এই নিয়ে ওর ভিতরেও কোনো রাগ ক্ষোভ নাই। যার বিয়ে হবার হয়ে গেছে, ওর এই বিষয় নিয়ে কোনো কথা বলে না। কিন্তু আমার ভিতরটি কেমন জানি একটু অন্যরকম কষ্ট কাজ করে। এই কষ্টটা নিজের মাঝে ধরে রাখতে না পেরে একটা সময় আমি তখন আশিককে সত্যিটা বলে দিলাম যে, দোস্ত, এমন এমন ঘটনা, আসলে মানে আমার সঙ্গে এটা এটা হয়েছে। আর সব কিছু বলার পরে আশিক তখন আমার দিকে তাকায় বলতেছে, বলিস কি, সত্যি? আমি বললাম, হ্যাঁ বন্ধু, সত্যি। আমি আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব, এবং মেয়েটা আমার সঙ্গে এটা এটা করছে, আমার সঙ্গে এটা এটা করছে, তো এখন আমাকে ছেড়ে এইভাবে আমার সঙ্গে থাকতে চায় না এগুলা। ও বলে, তা তো ঠিক না, বিয়ে হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন এসব করবে কেন? আমি বললাম, এখন কেনও করতেছে আমি তো জানি না, আমার ধারে কাছেও যাইতে দেয় না। ও বলে, ঠিক আছে, মন খারাপ করিস না, একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। আমার আব্বা আম্মা যখন আবার আমার জিজ্ঞেস করতো যে কী হয়েছে, আমি বললাম, হ্যাঁ এখন সব কিছু ঠিক আছে। মানে আমি আর তাদের কাছে কিছু বলি না। আমার আব্বা হচ্ছে রাগী মানুষ, খারাপ মানুষ, হয়তো ওর গায়েও হাত তুলবে, ওরে মারবে, আরও সাংসারিক ঝামেলা হবে, এই জন্য আমি আর কোনো কিছু বলতে চাচ্ছি না। এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। আমি তখন পরিবারের সাথে আরেকটা সম্পর্ক, মানে একটা দূরত্ব তৈরি করে ফেললাম। এইভাবেই কিছুদিন কাটার পরে হঠাৎ করে আমার আব্বার অনেক পুরনো একটা মামলা, রাজনীতি করার সময় একটা লোক মারা গেছিল আমাদের এলাকাতে। ওই মামলাটা আমার আব্বা কেমনে যেন নিষ্পত্তি করছে জানি না। হঠাৎ করে আমাদের থানায় যখন নতুন ওসি আসে, এই মামলাটা ওসি আবারও উপরের দিকে ওঠায়, এই ফাইলটার আবার উপরে উঠায় এবং উপরে উঠিয়ে এটা নিয়ে তদন্ত শুরু করে আমার আব্বার নামে তখন ওয়ারেন্ট হয়ে যায়। আব্বা তখন বাড়ি থেকে পালায়া যায়। বাড়ি থেকে পালায়া যায়, আব্বা তখন আর বাড়িতে থাকে না, ঘরে থাকে না। তখন পুরো সংসার, বাজার, দোকানপাট, ব্যবসা বাণিজ্য যা আছে, এই সমস্ত কিছু তখন আমি একাই দেখাশোনা করি। তখন আমাদের পরিবারে এক অন্যরকম দুর্যোগ দেখা দেয়, মানে চারদিকে তখন বিপদ আর বিপদ। আব্বাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আব্বা বাড়ি থেকে পালিয়ে গেছে। সকাল নয় বিকাল নয় সারাক্ষণ পুলিশ আসে আমার আব্বাকে খোঁজার জন্য, কিন্তু আব্বাকে তো আর পাওয়া যায় না। তখন আশিক আমাকে খুব কঠিনভাবে সঙ্গ দেয়। আশিক আমাদের, মানে ও অতীতের সব দুঃখ ভুলে গেছে, ওর ভিতর কোনো কষ্ট নাই। আমাদের বাড়িতে আসে, ঘরে আসে, আমার সঙ্গে কথাবার্তা বলে। এমন করতে করতে এই মামলাটা, আমরা জানি না আসলে যে মামলাটা কে নাড়াচ্ছিল, বা আব্বার বিরোধী দলের কেউ নাকি। এবং এরপর থেকে এই মামলাটা আস্তে আস্তে করে বাড়তেছে। আমার আব্বা তখন দূর থেকে জমি বিক্রি করতেছে, জমি বিক্রি করে মামলাটাকে আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে যাইতেছে। কিন্তু জমি বিক্রি করে, যেহেতু আব্বা সশরীরে আসতে পারে না, কথা বলতে পারে না, এই জমি বিক্রি করতেছে, মামলা লিয়া লড়তেছে। এরকম করতে করতে প্রায় অনেকগুলো বৎসর কেটে গেল, কিন্তু এই মামলায় কোনো রকমের সুরাহার হলো না। এবং এই মামলা নিয়ে লড়তে গিয়ে আমাদের প্রায় সমস্ত জমি জমা বিক্রি করে দিতে হয়েছে। আমরা একরকম প্রায় পথের ফকির হয়ে গেছি। আব্বা তখন আর বাড়ি আসে না, ঘরে আসে না, বাইরে থাকে। আশিক তখন আমাদের ঘরে আসে। আসার পরে আশিক তখন নাজমারে বলে যে, যেহেতু বিয়ে করে ফেলছে, তোমাদের বিয়ে হয়ে গেছে, এখন আর এগুলো করো না, এগুলো করার কোনো প্রয়োজন নেই। এবং নাজমাও কিন্তু জানে যে আসলে মূলত আশিকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল, আমার আব্বা গিয়ে গিরিঙ্গি করছে, এই সবই কিন্তু জানে।
জানার পরেও আশিকের কাছে নাজমা যেতে চায় না। আমাদের পরিবারে আছে, আমার সঙ্গেই আছে এবং দুঃখে সুখে আমার সঙ্গেও মিশে আছে। তখন আমি আব্বার মামলা নাড়াইতে পারি না, আব্বা বাড়িতে আসতে পারে না। এই দিক দিয়ে কিন্তু প্রায় 3-4 বছরের মতো কেটে গেছে এবং আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি। কান্নাকাটি করি, ঠিকমতো খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, এরকম করতেছি। এই করতে করতে আমি তখন বেশিরভাগ রাতের বেলায় আশিকের সঙ্গে ঘুরতাম। আমাদের সিন্ধু দিঘির সিন্ধু পুকুরের চারপাশে এখানে সেখানে বিভিন্ন জায়গায় আমি আশিককে নিয়ে ঘুরতাম, ও আমার নিয়ে ঘুরতো। যেহেতু আমার মনে একটু কষ্ট আছে, দুঃখ আছে, এটা বুঝতে পারে এবং বুঝতে পেরে বন্ধু হিসাবে আমাকে ও সঙ্গ দিচ্ছে। এমন করতে করতে একদিন হলো কি আপনার ভোর রাতের দিকে ওই দিন আমাদের বাড়িতে বারবার পুলিশ আসতেছে। তখন কিন্তু পুলিশ আমার আব্বাকে না পাইয়া আমাকে ধরার পরিকল্পনা করতেছে, যে আমাকে ধরে নিয়ে যাবে এরকম একটা চিন্তাভাবনা। এই করতে করতে ওই দিন চাঁদের আলো ছিল এবং চাঁদের আলো থাকার পরে আপনার রাত তো তখন প্রায় 2টার মতো বাজে, 1:30 কি 2টা। ওই সময় আমি আর আমার বন্ধু আশিক ওই আপনার সিন্ধু পুকুরের পাশে বসে আছি। এমন সময় হঠাৎ করে দেখলাম কি যে সিন্ধু পুকুরের বাম দিকটাতে কি জানি একটু একটু করে উপরের দিকে উঠতেছে, আবার মাথা নামাইতেছে, আবার উঠতেছে, আবার নামাইতেছে। এটা দেখার পরে আমি তখন কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, মানসিকভাবে অনেকটা দুর্বল ওখানে বসে আছি। এই মতো অবস্থার ভিতরে আশিক তখন করলো কি, একটা দৌড় দিছে, আমার পাশে বসা ছিল, ও তখন দৌড় দিয়ে পুকুরের মধ্যে পড়ছে। পড়ে ও হাতে নিচে একটা কলসিটা তখন ঝকঝক করতেছে এবং এটার উপরে আপনার অ্যালুমিনিয়াম দিয়ে কেমন করে জানি ঢাকনা দেওয়া, এবং দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো একটা সোনার কলসি বা রূপার কলসি, এরকম ভিতরে অনেক কিছু আছে, বলছে অনেকটা ভারী। ওইটা হাতে নিয়ে আসছে, আসার পর চোখ বড় বড় করে আমি ওর দিকে তাকায় আছে। আমি বললাম, দোস্ত এটা কি? ও বলে, যেটার জন্য মানুষ এতদিন অপেক্ষা করতেছে বন্ধুরে, এটা কিন্তু আমি পেয়ে গেছি। আমি বললাম, বাহ, তাহলে তো তোর কপাল খুলে গেছে রে, তোর তো আর কোনো টেনশন নাই। ও বলে, পাইছি, আমার আর কিচ্ছু লাগবে না। আমি তখন আমার ভিতরে তখন কেমন যেন একটা লোভ কাজ করতে শুরু করে। আমি তখন বললাম, দোস্ত কিছু মনে করিস না, আমার আব্বাটা তো খুব ঝামেলায় আছে, আমার আব্বারে তো আমরা জেল থেকে ছুড়ে দিতে পারতেছি না, বা আমরাও খুব ঝামেলার ভিতরে আছি, পারিবারিক অবস্থা ভালো না। আমার 2টা বোন তখন বাড়ি চলে আসে, স্বামীর বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসে। তখন আমাদের পরিবারে খুব অভাব, এত অভাব যা বলার মতো না। ওই একটা মামলায় আমাদেরকে পুরো পথের ফকির বানিয়ে দিছে। তারপরে হইল কি, আমি তখন ওরে বললাম যে তুই যদি বিক্রি করিস তাহলে তো তোর কাছে কোটি কোটি টাকা হবে, তাই কোটি কোটি টাকা থেকে অন্তত কিছু টাকা আমরা দিস, আমি যাতে আমার আব্বার মামলাটা শেষ করে আব্বাকে জেল থেকে বের করতে পারি এবং আমার পরিবারে একটু শান্তি ফিরে আসতে পারি। তখন এটা হাতে নিয়ে বলতেছে, বাহ, আমি এটা পাইছি বলি তুই এখন এরকম করতেছিস। আমরা কিন্তু তখন এটা পাইয়া পুকুর ঘাট থেকে সাইডে একটা জায়গায় চলে আসছে। ও তখন বলে যে না, এটা আমি বিক্রি করে মসজিদ দিব, মাদ্রাসা দিব, এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করব। আমি বললাম, বন্ধু এটা খোল না, দেখি না ভিতরে কী আছে। ও বলে, না, এটা খোলা যাবে না, এটা খুলে দোয়া দুরুদ পড়ে তারপরে খুলতে হবে, এটা ডিরেক্ট খোলা যাবে না। এবং দেখেই বোঝা যাচ্ছে এটা টাকার কলসি হবে, এরকম কিছু একটা, হয়তো এটার ভিতরে অনেক কিছু আছে, আমরা তো এটা ছোটোবেলা থেকেই শুনে আসছি। এমন করতে করতে ও তখন আমারে বলে, তুই এটা নিবি? আমারে বলে, হ্যাঁ। বললাম, বলিস কি, কোটি টাকার জিনিস তুই আমারে দিয়ে দিবি? ও বলে, কোটি টাকার জিনিস আমি তোরে দিয়ে দিতে পারি যদি আমার একটা শর্ত তুই মানিস। আমি বললাম, শর্ত? কিসের শর্ত? বলে, দেখ, আল্লাহ আমাদেরকে যা দিছে আমি তাতেই সুখে আছি, আমার আর কোনো কিছুর অভাব নাই। তোরা একটা কথা বলি, তুই নাজমারে বিয়ে করছিস, সবই ঠিক আছে, নাজমার সঙ্গে সংসার করতেছিস, আমি দেখতেছি সংসার জীবনে কিন্তু তুই নাজমাকে নিয়ে সুখে নাই। নাজমা হয়তো তোরে ছাড়তেছে না, কিন্তু ও তোকে মন থেকে পছন্দ করে না। আমি বললাম, এটা তো আমি জানি। ও বলে, দেখ, টাকার কলসিটা তুই নিয়ে যা, এটার মধ্যে তুই যা পাবি তা দিয়ে একটা মসজিদ, একটা মাদ্রাসা বানাবি এবং আমারেও কিছু দিস, আর বাকি যেটা থাকবে সেটা দিয়ে তোর বাবার মামলাটা আমরা শেষ করে তুই তোর মতো করে একটা বিয়ে শাদী করে সংসার কর, তুই নাজমারে আমার দিয়ে দে। আমি বললাম, বলিস কে তুই? ও বলে, তুই যদি নাজমারে দিয়ে দেস তাহলে আমি তোরা টাকার কলসিটা দিয়ে দিব। আমার ভিতর তখন কেমন জানি, আমি যে আব্বারে ছুড়িয়ে দিতে পারি না, আব্বাকে করতে পারি না, পারিবারিক অভাব অনটন, তখন নিজের মাঝে একটা জিনিস চলে আসছে, এটা যদি আমি পাই তাহলে তো আমার কিছু প্রয়োজন নাই। নাজমা আমার বউ হিসাবে আছে, কিন্তু আমি তো ওরে কখনোই বউ হিসাবে পাই নাই। ওতে আমার খুব অত্যাচার করে, অবিচার করে, ওতে আমার বউই না। যদি টাকার কলসিটা আশিক আমারে দিয়ে দেয় তাহলে তো আমি নাজমারে দিয়ে দিতে কোনো আপত্তি নেই। আমি বললাম, সত্যি তো? ও বলে, সত্যি। আমি তখন বললাম, তাহলে আমি দিয়ে দেবো। ও বলে, তাহলে এটা লিখতে হবে, তুই এমনি দিয়ে দিলে তো হবে না। এই কথা বলে টাকার কলসিটা নিয়ে ঘরে গেছে। তো টাকার কলসি নিয়ে ঘরে গেছে, ঘর থেকে কাগজ কলম নিয়ে আসছে, আইনাও সব কিছু লিখছে। লেখার পর আমার বলে, তুই সিগনেচার কর। আমার বউয়েরও তখন কিনে নিছে আমার কাছ থেকে, এরকম করে ও তখন একটা বালাম লিখছে। কী লিখছে ওইটা আমি দেখি নাই, ও যা লেখার লেখক, এতে আমার কিছু যায় আসে না। আমি তো চাই টাকার কলসিটা আমার দেখ, আরও সব কিছু লিখে নেওয়া যাক। ওই যা লিখছে আমি সব কিছুতে সিগনেচার করছে, করার পরে ও বলে, এই টাকার কলসি তোরে দিলাম
নাজমা এখন কই আছে? আমি বললাম নাজমা ঘরে, আমি ঘরে তালা মেরে আসছি, এই চাবি। ও বলে তোর ঘরে আর কে কে আছে? আমি বললাম আমার মা আছে আর মানে বড় 2 বোন আছে। তো তখন আমার দাদা দাদি দুজনেই মারা যায়। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাই চাবিটা আমারে দে, তুই টাকার কলসিটা নিয়ে আমাদের ঘরে যা, ঘরে গিয়ে এটা ভাঙার শুরু করে, বিসমিল্লাহ বলে ভাঙ, আমি নাজমার সঙ্গে দেখা করে আসি। আমি বললাম তুই এখন নাজমার কাছে যাবি এত রাতের বেলায়? ও বলে তুই চাবিটা দে। তখন আসলে আমি কি করতেছি না করতেছি এর কোনো কিছু আমার ভিতর কাজ করে না। মানে তখন আমি একরকম কঠিন লোভের বশবর্তী হয়ে গেছি। শুধু যে লোভে পড়েছি তাও নয়, আমার বাবাকে বের করার জন্য, আমার পরিবারের শান্তি ফিরে আনার জন্য আমি একরকম পাগল হয়ে গেছি। আমি কি করতেছি না করতেছি তা আমি নিজেও জানি না। পরিশেষে আমি আশিকের কাছে আমাদের ঘরের চাবি দিয়ে দিলাম। কলসিটা নিয়ে আমি তখন ওদের একটা ঘর ছিল, রসাই ঘরের মতো, ওইখানে গেছি। যাওয়ার পরে আমি এটার উপর দিয়ে, তখন আমি দেখলাম এটা সিলভারের, মানে এটার মধ্যে মনে হয় যেন সোনালি কালার কিন্তু সিলভারের। এখন আমি সিলভারটা ওইটা উপরেটা কাটতে পারতেছি না, শব্দ হইতেছে, কাটতে পারতেছি না। এমন সময়ে মানে দেখলাম যে অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে কোনো রকমের আসে না, কিছু হয় না। হঠাৎ করে বাড়ির ভিতর থেকে তখন চিৎকারের শব্দ শোনা গেল। আমাদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শোনা গেছে। পরে আমি আর কোনো কিছু বলি না। তখন আস্তে আস্তে করে আমাদের বাড়ির দিকে মানুষ দৌড়ে যাইতেছে। আমি আর টাকার কলসি রেখে কোথাও যাইতেছি না। আমাদের বাড়ির দিকে মানুষ যাইতেছে, আমি টাকার কলসি নিয়ে ওখানে বসে আছি। এরকম করতে করতে মানুষ গেছে, কী হয়েছে না হয়েছে জানি না। আমি তখন করলাম কি, যখনই বাড়িটা খালি হলো, আশিকদের ঘরে যারা ছিল তারাও তখন ওই বাড়িতে চলে গেছে। তখন ওইখানে একটা বটি ছিল, ওই বটি দিয়ে আমি তখন এই উপরের যে প্রলেপটা আছে, উপরের প্রলেপটা আমি তখন কাটতেছিলাম। এবং অনেক পিটায় আমি সব কাটছি। কাটার পরে দেখলাম কি, আপনার ভিতরের মধ্যে এই যে আপনার বিভিন্ন ধরনের পাথর, এরপরে আপনার লোহা, এইটা সেটা, এবং তার ভিতরে মাত্র 16 টাকা, মানে আপনার একটা 10 টাকার নোট, একটা 5 টাকার নোট, আর একটা হচ্ছে 1 টাকা সিকি। যে আপনার লাল কয়েনগুলো আছে, তখন লাল কয়েনগুলো ছিল, একটা লাল কয়েন, এটার মধ্যে আর কিছুই নেই। মানে আমি তখন এটা পাই, আমি তখন দিছি, আমি তখন নিজে অবাক হয়ে গেলাম, কি রে এগুলো কেন? এই কলসিটার ওদের ঘরে রাখে আমি তখন দৌড়ে গেছি। আমাদের উঠানে যাওয়ার সঙ্গে সঙ্গে নাজমা তখন জুতাটা খুলে সবার সামনে আমাকে এলোপাতাড়িকভাবে মারতে শুরু করছে। জুতাটি খুলে ঠাস ঠাস করে মারতেছে, মাইরা বলতেছে তুই আমার সামনে থেকে সর, তোর মতো কুলাঙ্ঘারে আল্লাহ কেন আমি তোরে বিয়ে করছি, তুই আমার বাবা আমার জীবনটা নষ্ট করছে, তুই আমারে বিক্রি করে দিলে। আমি তখন বলতেছি নাজমা শোনো, আশিক আমার সঙ্গে বেইমানি করছে। ও বলে তুই আমার সামনে থেকে সর। আমার তখন একটা লাথি মেরে ও তখন সবার কাছে বলতেছে, তখন কিন্তু মোটামুটি আমি যে ওকে বিক্রি করে দেই বা লেখালেখি কী হয়েছে আমি তো আর জানি না কী লেখা হয়েছে, এই সব লেখা আশিক তখন সবার সামনে পড়ে আমি সিগনেচার দিছি। এগুলো সব ও প্রমাণ নিয়ে একেবারে শক্তভাবে সে জায়গায় গেছে, এবং ওই রাতের বেলায় গিয়ে নাকি নাজমাকে ধরছে, এবং নাজমার সঙ্গে তার শারীরিক সম্পর্কও নাকি হয়ে গেছে। আমি জানি না যে ওখানে আসলে কী হয়েছে। এবং এরপরে নাজমা এই ঘর থেকে টোটালি বের হয়ে আশিকের কাছে চলে আসছে, আশিকদের ঘরে চলে গেছে। পরের দিন সকাল, ওই দিনে সকালবেলায় আপনার তখন হুজুর আনা হচ্ছে, হুজুরের মাধ্যমে তখন নাজমা আমাকে তালাক দেয়, এবং আমাকে তালাক দিয়ে নাজমা তখন আশিককে বিয়ে করে। আশিক তখন সেই বউ নিয়ে ঘরে যায়। আমার কাছেও ধরাই দেয় মাত্র 16 টাকা। আমি তখন সবার কাছে বলি, দেখেন এই কলসিটা ও পুকুরে পাইছে, ও নাকি এটা পাইছে, ও বলে 7 রাজা দন, এটা সেটা বলে আমার কাছে দিছে, এবং আমি এটা করছি। আমি তখন কি করছি না করছি আমি আসলে নিজেও জানি না। আমি বারবার বলি, আমার মা তখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার বোনের আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, যে এটা আমি কেন করলাম, কেন আমি টাকার কলসির লোভে আমার বউকে আমি আশিকের হাতে তুলে দিলাম, বা ঘরের চাবি আশিককে দিয়ে দিলাম। আমি তখন মানসিকভাবে খুব ভেঙে পড়ি। এদিক দিয়ে পুলিশ আসে, এবং একটা পর্যায়ে মামলাটা তখন আমার আব্বাকে তো নিয়ে, এই মাঝে কিন্তু আমার আব্বাকে ধরা হয়েছে, আমার আব্বাকে নিয়ে গেছে। তাই তখন আমার বোনেরা, আমার মা সবাই দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। আব্বা তখন জেলে, আমি তখন মানসিকভাবে খুব ভেঙে পড়ছিলাম। আর এদিক দিয়ে আমার বউ তখন চলে গেছে আশিকের কাছে। আমি তখন একেবারে রাগ, অভিমান, ক্ষোভ নিয়ে এই গ্রাম ছেড়েই চলে যাই। এই গ্রামে আমি আর থাকি না। এই গ্রাম ছেড়ে আমি তখন রংপুর শহরে চলে যাই। রংপুর শহরে যাওয়ার পরে আমি তখন সেখানে একটা চাকরি নেই। চাকরি নেওয়ার পরে আমি আর পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখি নাই। পরিবারের সঙ্গে আমি আর কোনো কথাই বলি নাই। আব্বার সঙ্গে, আমার মা, আমার বোনের সঙ্গে, আমার মায়ের সঙ্গে, কার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি ওখানে চলে গেছি, ওখানে চলে গিয়ে কামাই রুজি করতেছি, নিজে নিজে খাইতেছি। এভাবে প্রায় আপনার 6টা বছর কেটে যায়। এই 6 বছরে আমি একটা বারের জন্য আমার পরিবারে আসিনি, পরিবারের কোনো খবর নেইনি। আমার মনে হয় 6 বছর বা তার চেয়েও বেশি হবে, আমার এটা হিসাব নেই। এভাবেই প্রায় 6-7 বছর পরে একদিন হলো কি, আমি একটা জুতার দোকানে গেছিলাম জুতা কেনার জন্য। তো জুতার দোকানে যখন গেছি জুতা কিনতে, আমি তো জুতা কিনতেছি, জুতা চয়েস করতেছি, জুতা কিনতেছি।
এমন সময় বোরকা পরিত একটা মহিলা, মানে বোরকা পরা অবস্থায় এই মহিলাটা আমার দিকে কেমন করে জানি বারবার তাকাইতেছে। মহিলার তাকানিটা আমার কাছে বেশি একটা সুবিধাজনক মনে হচ্ছে না। এরপর আমি জুতা কিনে জুতা দোকানদারের কাছ থেকে চলে আসতেছি, দেখি যে মহিলাটা আমার পিছনে পিছনে আসতেছে। যখন আমার পিছনে পিছনে আসতেছে তখন আমি একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপারে মহিলা কি? পরে দাঁড়ায় বলতেছি যে আপনি কি, আর আমার পিছনে পিছনে কেন আসতেছেন? পরে বলে, আমার এইভাবে বলে যে আলতাফ ভালো আছেন। যখন আলতাফ ভালো আছেন বললেন তখন এই কণ্ঠটা আমার কাছে বেশ পরিচিত মনে হচ্ছে। আমি তখন বললাম যে আমি তো আপনাকে চিনি না, মানে আপনার কণ্ঠটা আমার কাছে পরিচিত মনে হয়, বোরকার মুখোশটা যদি খুলতেন আমি আপনাকে একটু দেখতাম, আপনি কে? পরে বলে, যার সঙ্গে এতগুলো বছর সংসার করেছো তাকে চিনতেই পারতেছো না? তুমি কেমন স্বামী ছিলা যে কিনা নিজের বউকে বিক্রি করে দেয় টাকার কলসির লোভে? আমি তখন বুঝে গেলাম যে এটা আর কেউ নয়, এটা আমার সেই হারানো মানুষটা নাজমা। আমি তখন নিচের দিকে তাকাইছো, বলে কথা বলেন না কেন, কথা বলবেন না? আমি তখন কিচ্ছু বলতেছে না। ও তখন আমার হাতটা ধরে টান দিয়ে আমাদের রাস্তার পাশে নিয়ে গেছে। রাস্তার পাশে নিয়ে বলতেছে, এত বছর কোথায় ছিলেন? আমি একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে চাকরি করতেছিলাম। বলে, গ্রামে যান নাই কেন? আমি বললাম, গ্রামে যাই নাই, গ্রামে কার কাছে যাব? আমার গ্রাম বলতে কিছু আছে। ও বলে, জানেন আপনার বাবা মারা গেছে? আমি বললাম, বাবা মারা গেছে? আমি কিন্তু গ্রামের কারোর সঙ্গেই কোনো যোগাযোগ রাখি নাই, কোনো কথাবার্তা বলি নাই। আমি বললাম, বাবা মারা গেছে? আমি তো আসলে জানতাম না। বলে, আপনার বাবা মারা গেছে, জেল থেকে আপনার আব্বাকে বের করা হয় এবং গ্রামবাসীর সবাই মিলে বের করে আপনার আব্বা মারা গেছে। আমি বললাম, তুমি এখানে কেন? তুমি না আশিককে বিয়ে করলা? ও বলে, আমি তো আশিককে বিয়ে করে নেই, আপনি আশিকের হাতে আমারে বিক্রি করে দিয়েছেন, আশিকের হাতে আমাকে তুলে দিয়েছেন। বললাম, যাই হোক যেটাই হোক, তুমি তো আশিকের ঘরে থাকার কথা, তুমি এই জুতা দোকানে বা এখানে কেন? ও বলতেছে, আমি আশিকের সঙ্গে বেশি দিন সংসার করতে পারিনি, 4 বছর সংসার করি এবং 4 বছরের মাথায় আমার একটা ছেলে সন্তান হয়, এবং ছেলেটা হওয়ার পরে আমি এই ঘরে আর টিকে থাকতে পারতেছিলাম না। আশিক মানসিকভাবে আমার উপরে খুব অত্যাচার করতো। আমি বললাম, কি বলেন? আশিককে তো দেখি এরকমটা মনে হয় না। ও বলে, হ্যাঁ হয়তো আপনার কাছে মনে হয় না। আপনি জানেন আশিক আপনার সঙ্গে কত বড় গেমস খেলেছে? এই টাকার কলসিটাকে, মানে যে কোটটা আপনি যেটাকে টাকার কলসি বলতেছেন, ও এটার নিজেই সাজায় রাখছে এবং এটাও পুকুরে ফেলছে এবং এটাও পুকুর থেকে উঠেছে। আপনি যে ভিতরে 16 টাকা পেয়েছেন, ওই 16 টাকা ওর দেওয়া, এবং এই সব প্ল্যানিং কিন্তু ও নিজেই করছে, করে আপনাকে ওই প্ল্যানিংয়ে ফাঁসাইছে। আপনার অভাব দেখে ওই আপনাকে লোভ দেখে ও তখন এই কাজটা করছে, আপনি তো বুঝতে পারেন নাই। ও আমার কাছে সব কিছু স্বীকার করছে। আমি বললাম, যাই হোক যেটাই হোক, এখন তো আর এসব কথা বলে লাভ নাই। তুমি আজকে এত বছর ওর সংসার করতেছ। বলে, আমি ওকে ছেড়ে চলে আসছি। আমি বললাম, কেন? বলে, ছেড়ে চলে আসছি, ওর সঙ্গে আমার থাকা হয় না, ও আমাকে মারে ধরে, আমার গায়ে হাত তোলে, আর আমি পরিবার থেকেও, আর আমার পরিবারের কাছে যতবার গেছি ততবারে আমার পরিবার ওর কাছে পাঠাইছে, ওর সাথে সংসার করতে হবে, ওর কাছে পাঠায়। তো একটা সময় আমি পরিবারের উপরে রাগ অভিমান করে আমি টোটাল পরিবার ছেড়ে দিই, স্বামীর সন্তান সব কিছু ছেড়ে আমি এখানে আসছি আমার একটা বান্ধবীর সঙ্গে। এখন আমি এখানে একটা চাকরি করি। আমি বললাম, তাহলে তো বেশ ভালোই হলো, তোমার মতো একটা সুন্দরী মেয়ে, এখন তোমার চেহারাটা বেশ কালো হয়ে গেছে, তোমাকে চিনাই যায় না, চেহারা কেমন মলিন হয়ে গেছে। ও বলে, আমার চেহারাটা আগের মতো নাই, টেনশন ডিপ্রেশন সব কিছু আমাকে কুরে খাচ্ছে। আমি বললাম, যাই হোক যেটাই হোক, এখন তো ভালো আছো, আর তুমি এখন যে ভালো আছো আমার কাছে মনে হয় সত্যি তুমি ভালো আছো। ও বলে, ভালো নাই। এরকম করে তার সঙ্গে তখন কথাবার্তা হওয়ার পরে তখন বাটনের ফোনগুলো ছিল, ওই তখন আমার নাম্বারটা নিয়ে গেছে। আমি তখন একটা ফোন চালাইতাম, ওর কাছে মোবাইল ছিল না, আমার নাম্বারটাও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই তখন বিভিন্ন ফোন প্যাক্সের দোকান থেকে আমাকে ফোন দিত, আমার সঙ্গে কথা বলতো। এইভাবে বলতে বলতে আমি ওর ফ্যাক্টরিতে যাইতাম, ওর সঙ্গে কথা বলতাম, ও আসতো, আমি যাইতাম। এইভাবে দুজনের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক হওয়ার পরে ও তখন নিজ থেকে আমাকে প্রস্তাব দেয় বিয়ে করার জন্য। আমি বললাম, তুমি এত বছর তোমার সঙ্গে সংসার করেছি, ঠিকমতো তোমার গায়েও হাত দিতে দাও নাই, ঠিকমতো আমার সঙ্গে একটু ভালো করে কথাও বলো নাই, কতটা অপমান, কতটা খারাপ ব্যবহার আমার সঙ্গে করেছো, আর সেই তুমি কিনা আজকে নিজেই বলতেছো আমাকে বিয়ে করবা, আমার সঙ্গে সংসার করবা। এটা আমার কাছে কেন জানি একটু হাস্যকরী মনে হচ্ছে। ও বলে, না, আমি যেটা বলতেছি এটা মন থেকেই বলতেছি, আমি তোমাকে বিয়ে করব, তোমার সঙ্গে সংসার করতে চাই, অতীতের সব কিছু ভুলে। তা আমি বললাম, ঠিক আছে, যদি অতীতের সব কিছু ভুলে তুমি আমার সঙ্গে সংসার করতে চাও, আমার সঙ্গে থাকতে চাও, তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি তোমাকে বিয়ে করতে পারি। এরপরে আমি তখন পুনরায় নাজমাকে আবারও বিয়ে করি, আবারও কলমা কাবিন করে আমি ওকে বিয়ে করে আমরা দুজনে একটা ঘর ভাড়া করে এক ঘরের মধ্যে থাকতে শুরু করি। নাজমা আমাকে অনেকটা ভালোবাসে, আমিও নাজমাকে অনেকটা ভালোবাসি।
এইভাবে আস্তে আস্তে করে আমাদের দিনগুলো পার হচ্ছিল। তখন নাজমারই একটা ছেলে সন্তান ছিল আশিকের কাছে। আশিক নাকি আবার বিয়ে করে না কি করে আমি সেটাও জানি না। আশিকের সঙ্গে আমার আর কিন্তু কোনো যোগাযোগ নাই। এরকম করে দিনরাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি নাজমারে বললাম যে আমি আমার বাবার কবরটা দেখতে যাব, আমার খুব খারাপ লাগতেছে। ও বলে কবর দেখতে যাওয়া ভালো কথা, কিন্তু কখনোই তুমি আশিকের সঙ্গে কোনো যোগাযোগ করো না, ওই কিন্তু খুব খারাপ। আমি যে তোমাকে বিয়ে করছি এটা কিন্তু ওরে বইল না। আমি বললাম না না না, আমি আশিককে কোনো কিছুই বলবো না। এই বলে আমি তখন বাবার কবর দেখতে গেছি এবং আল্লাহর কি হুকুম, আমি আজকে প্রায় 7 থেকে 8 বছর পরে আবার কবর দেখতে গেছি। সেখানে আমার আশিকের সঙ্গে দেখা, এবং দেখা হওয়ার পরে ও আমাকে জড়ায় ধরে কান্নাকাটি করে আমারে বলে, বন্ধু তুই বাড়ি থেকে পালায় গেছিস, বাড়ি থেকে চলে গেছিস, আমি খুব কষ্ট পাইছি, আমাকে তুই মাফ করে দে। আমার বউটাও থাকে না, আমার বউটাও আমাকে ছেড়ে চলে গেছে, দেখ আমি আমার একটা সন্তান নিয়ে আসি, আমিও বেশ কষ্টে আছি। আমি যে আচ্ছা ঠিক আছে, বাদ দে, সব কথা বলে তো আর লাভ নেই। তো আমার সঙ্গে কথা বলতে বলতে একটা সময় আমার ফোন নাম্বারটাও নিয়ে গেছে এবং ওর মোবাইল নাম্বারটা আমাকে দিছে। তো দেওয়ার পর আমি ওর মোবাইল নাম্বারটা সেভ করি, কিন্তু গোপনে, আমার স্ত্রীকে না বলে। ওইখানে 2 দিন যাবৎ ছিলাম আমাদের গ্রামে, সবার সঙ্গে কথাবার্তা বলি। 2 দিন পরে আমি পুনরায় আবারও রংপুর সদরে ফিরে আসি। আসার পরে আমাকে আসার সঙ্গে সঙ্গে নাজমা জিজ্ঞেস করছিল, তুমি কি আশিকের সঙ্গে কথা বলছো, তোমার কি আশিকের সঙ্গে দেখা হয়েছে? আমি বললাম আরে না, আশিকের সঙ্গে দেখা হবে কোত্থেকে, আমি আশিকের সঙ্গে কোনো কথা বলি না, আশিকের আমার সঙ্গে কিছু নেই। এই করতে করতে আমার বউ নাজমা তখন গর্ভবতী হয়। নাজমা গর্ভবতী হলে আমি তখন বেশ খুশি হই, আলহামদুলিল্লাহ। এবং এভাবে বৎসর পেরিয়ে যাওয়ার পরে নাজমার ঘরে আমার একটা কন্যা সন্তান হয়। আমার মেয়েটারে দেখার জন্য আমার মা আসে, আমার বোনেরা আসে। তখন মোটামুটি আমি প্রায় অনেকটা সুখে শান্তিতেই থাকতে শুরু করেছি। আমার আর তেমন কোনো কষ্ট নাই। আমরা দুজনেই ফ্যাক্টরিতে চাকরি করে যে টাকা জমিয়েছি তা দিয়ে আমরা ভালোভাবেই চলতেছি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে কাটতে কাটতে আমার মেয়েটার বয়স যখন প্রায় 1.5 বছরের কাছাকাছি, ওই সময়তে হঠাৎ করে খেয়াল করে দেখতাম কি যে নাজমা কেমন জানে সারাক্ষণ মন খারাপ করে থাকে, মুখ কালো করে থাকে এবং ওর মনের ভিতরে খুব কষ্ট মনে হচ্ছে। তো এতটা কষ্ট, এতটা ক্ষোভ কেন আমি না সেটা বুঝতে পারতেছি না। আমি ওরে জিজ্ঞেস করি, কী হয়েছে তোমার, তুমি এরকম কষ্টে কেন আছো? আমার কোনো কিছুই বলে না। তো তখন কিন্তু আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা বিভিন্ন ধরনের দামি ফোন এগুলো কিন্তু বেরিয়ে গেছে। তাই কোনো কিছু বলে না, কোনো কিছু বলে না। এইভাবে প্রায় বহু দিন কেটে গেছে, অনেকগুলো দিন কেটে গেছে। এখানে প্রায় আরও 2-2.5 বছরের মতো কেটে গেছে। ও সারাক্ষণ মন খারাপ করে থাকতো, ফ্যাক্টরিতে যাইতো না, চাকরি করতো না, কথা বলতো না, একটা ঘরের ভিতরে ও মনে হয় বন্দি অবস্থায় থাকতো। কেন ওর মনে এতটা কষ্ট, কেন কারোর সঙ্গে কথা বলে না, কেন গম্ভীর হয়ে থাকে, এসব কোনো কিছু আমি বুঝি না। তো এরকম করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন ঈদের সময় আমি বললাম যে নাজমা চলো বাড়িতে চলো, মা আছে, বোন আছে, আমরা বাড়িতে চাই। ও বলে না না না, আমি বাড়িতে যাব না, আমি তোমাকে বিয়ে করছি এবং এইবার ওই বাড়িতে আমি আবার আশিককেও বিয়ে করছি, আমি ওই বাড়িতে মুখ দেখাইতে পারবো না, তুমি যাও। পরে ঈদের সময় আপনার রমজানের ঈদ ছিল, আমি তখন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমি তখন আমাদের ঘরে খাওয়া দাওয়া করছি। এমন সময় আশিক আমারে বলতেছে ওদের ঘরে খাইতে আসতে। পরে আমি বললাম যে না বন্ধু, আমি খাবো না। ও তখন টানাটানি করে আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওর মা দিছে খাবার, আমি একটু খাবার খাইছি। খাওয়ার পরেও তখন বেরিয়ে বলতেছে কিরে, ও কিন্তু ইতিমধ্যে জেনে গেছে যে নাজমাকে আমি বিয়ে করছি বা নাজমার সঙ্গে আমার সংসার, আমার সন্তান হয়েছে, সবই ও জানে। পরেও আমারে বলতেছে কিরে তোর মনে অনেক কষ্ট না? আমি বললাম না, আমার মনে কেন কষ্ট থাকবে, আমি দেখুন সব কিছুতেই ঠিক আছে, আমার মনে কোনো কষ্ট নাই। ও বলে না, তোর দেখেই বোঝা যাচ্ছে তোর মনে অনেক কষ্ট। কি আর করবি, বউ যদি খারাপ হয় তাহলে তো কিছু করার নাই। আমি বললাম আমার বউ খারাপ, তোর এই কথা বললো কে? আমরা তো এখন বেশ ভালো আছি। ও বলে সত্যিই ভালো আছিস? আমি বললাম হ্যাঁ ভালো আছি, আমার বউ আমার সঙ্গে থাকে, আমি আমার বউর সঙ্গে থাকি, আমাদের একটা কন্যার সন্তান হয়েছে, আমরা তো বেশ ভালো আছি। তখনও কিন্তু আমি আবার বলি নাজমার একটা ছেলে কিন্তু আশিকের কাছে আছে। তখনই আমারে বলতেছে বেটা তুই কেমনটা সুখে আছিস সেটা তো আমি জানি, তুই যদি সুখে থাকিস তাহলে কি আর তোর বউ আর মাসে মাসে আমার কাছে আসে? আমি বললাম আমার বউ মাসে মাসে তোর কাছে আসে? আমার বউ তো তোর কথা শুনতেও পারে না। ও বলে কে বললো তোর বউ আমার কথা শুনতেও পারে না? তোর বউ যদি আমার কথা না শুনবে তাহলে তোর বউ আমার কাছে আসে কেমনে? আমি বললাম আমি না তোর কথাবার্তা কিছু বুঝতেছি না, আমার বউ তোর কাছে আসবে, আমি তো কোনো কারণ বুঝতেছি না, আমার বউ তোর কাছে কেন আসবে? ও বলে বেটা তুই যারে বিয়ে করছিস রোজে কত খারাপ তা তুই জানিস না। ও শুধু আমার কাছে না, অনেক ছেলেদের কাছেই যায়, সামান্য কিছু টাকা আর একটু ভালোবাসা পাইলে ওই যে কারো কাছেই যেতে পারে। বেটা আমি করে এমনি ছেড়ে দিছি? আমি তো জানিও খারাপ, এই জন্যই ছেড়ে দিছি। জানি তুই বিশ্বাস করবি না, তুই আমার বন্ধু মানুষ, তুই আমার খারাপ মনে করবি যা তোর একটা প্রমাণ দেখায়। এরপরও আমার কিছু ছবি এবং ভিডিও দেখায় এবং ছবি এবং ভিডিওর যে ডেটগুলো সেই ডেটগুলো আমাকে দেখায়। এবং আমি তখন আমার মাথায় আসমানটা ভেঙে পড়ে যে এটা কি?
আমি বললাম, দোস্ত আমার সঙ্গে এটা কেন হলো? আমি ওরে এত ভালোবাসছি এবং ওর সঙ্গে আমার এত মধুর সম্পর্ক। ও তো মানে ও তোর কথা কোনোদিনও শুনতেও পারতো না, তোর কথাও কখনো শুনতেও না, তো ওইটা কেন করলো? মানে তখনও আমারে বলতেছে মেয়েটা আসলেই খারাপ। ওই বিভিন্ন ছেলেদের কাছে যে অভ্যাসটা বেটা, শুধু কি তুই তোর স্বামী হিসাবে সাইনবোর্ড হিসেবে ঝুলে রাখছে, এরই মাঝে যে কত ছেলের কাছে গেছে তার কোনো হিসাব নাই। আমি তখন বললাম, আশিক সত্যি আমার বাবা মারা গেছে, আমি ওরে ভালোবেসে আমার সব হারাইছি, ওরে বিয়ে করতে গিয়ে আমি তোর সঙ্গে আমার সম্পর্কর ফাটল ধরাইছি, এত কিছু করছি না, আমি এবার আর ওরে ছাড়বো না। ও বলে, না বন্ধু বাদ দে, খারাপ হোক ভালো হোক যাই হোক, তোর সঙ্গে তো সংসার করতেছিস, তুই সংসার কর। আমি বললাম, না, এমন দুর্চরিত্রা মেয়ের সঙ্গে আর যাই হোক কোনো সংসার হবে না। আমি এবারে এটা আমি একটা হ্যাস্তন্যস্ত করেই ছাড়বো। আমারে বলতেছে, না 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 বাদ দে, এসব নিয়ে কোনো কথা বলিস না, যা হবার তো হয়ে গেছে, এখন তো ও তোর বউ, সুতরাং যেহেতু তোর এখন বউ আছে, এই নিয়ে তোর কথাবার্তা বলাটা আমার কাছে মনে হয় ঠিক হবে না। আমি বললাম, না আশিক, আমি এবার আর ওকে ছাড়বো না। এখান থেকে আশিকের সঙ্গে কথাবার্তা বলে আমি তখন বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে আমি ওরা কোনো কিছু বুঝতে দিইনি। বাসায় থাকতেছি এবং আমি দেখতেছি ও গোপনে গোপনে ফোনে কার সঙ্গে জানি কথা বলে। আগে কিন্তু এই জিনিসগুলো আমি সন্দেহ করি না, আগে দেখি নাই, এখন দেখতেছি ফোনে কার সঙ্গে কথা বলে এবং এরকম করতেছে। এবং ও যে ফোনে আশিকের সঙ্গে কথা বলে সেটাও কিন্তু আমি বুঝতে পারছি। তো এরকম করে অনেকগুলো দিন দেখার পর আমি তখন চিন্তা করছি, এই কালনাগিনীরে আমি এমনি ছাড়বো না, ওর জন্য আমি সব হারাইছি। ওই যদি আমারে ভালোবাসতো, মন থেকে ভালোবাসতো, তাহলে এরকম 100 টাকার কলসি পাইলেও আমি ওরে ছাড়তাম না। হয়তো আমার কোনোদিন স্বামীর অধিকারই দেয় নাই। ওর ভিতর ছিল শুধু সৌন্দর্য আর অর্থ অহংকার। আমি ওকে ছাড়বো না। যে ফ্যাক্টরিতে কাজ করতাম, ওই ফ্যাক্টরিতে আপনার সেলিম নামের একটা লোকের সঙ্গে পরিচয় হয়, যেই লোকটা মূলত ওইসব খারাপ লাইনের দালাল। আমি মানে এখানে আসার পরে ওনার মাধ্যমে বিভিন্ন মেয়ের কাছে গেছিলাম, উনি আমাকে নিয়ে গেছিল। আমি তখন এই সেলিম ভাইরে ধরে বললাম, ভাই এমন এমন ঘটনা, আমার কাছে একটা আছে, আমি বিক্রি করবো, দেখেন পছন্দ হয় কিনা। এবার মোবাইলে ছবি টবি সব কিছু দেখালাম, দেখানোর পর উনি বলতেছে যে হ্যাঁ তো ঠিক আছে। আমি বললাম, আপনি কি নিবেন? বলে, নিব না কেন, যদি তুই দেস তাহলে ফেলে দিব নাকি? আমি বললাম যে তাহলে নিবেন? বলে হ্যাঁ নিব। কত? তখন দাম দর হয়েছে। আমি বললাম, ভাই দাম দর যাই দেন যেটাই দেন, তবে এই মেয়েটার এমন কষ্ট দিবেন যাতে ও জীবনে কোনো কিছু করতে না পারে। উনি বলে, আরে করবে কি, ওর যে জায়গায় যাবে ও তো মরণ পর্যন্ত সে জায়গায় থাকা লাগবে, আর আমরা তো চালান করে দিই, আমরা তো এই দেশে রাখি না, আমরা তো ইন্ডিয়াতে পাচার করে দিই। আমি বললাম, ভাই তাহলে পাচারই করে দেন, আমি আপনার কাছে দিব। এই কথা বলেই পরে একদিন ওরে আমি বললাম কি যে, শোনো আমরা এক জায়গায় একটু বেড়াইতে যাব, একটা দাওয়াত আছে একজনের বাসায়। আমার বলে ঠিক আছে চলো। তা মেয়েটারে নিয়ে রওনা দিচ্ছি। আমি বললাম, যে মেয়েটারে নিও না, মেয়েটারে বাসায় রেখে যাও, মেয়েটারে নেওয়ার দরকার নাই, তুই মেয়েটারে রেখে যাও, আমি তো আর এমনি নিয়ে যাবো। এই কথা বলে আমি তখন তারে নিয়ে রওনা দিছি। এক বাসায় দাওয়াত আছে, এই কথা বইলা আমি জায়গা মতো নিয়ে আমি ওদের হাতে উঠে দিই। ও বুঝতেও পারে না, ওরা আমাকে যে জায়গায় নিতে বলছে সে জায়গায় নেই, এবং সে জায়গা পর্যন্ত নিয়ে আমি আস্তে করে সরে যাই, ওরাই তখন ওরা ধরে নিয়ে মানে উঠে নিয়ে যায়। আমি তখন আমার মতো করে চলে আসি। ওর যখন দিয়ে আসি ভাই, তখন আমার খুব কষ্ট হচ্ছিলো, যা আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তারপরও এই বেইমানের সঙ্গে তো আর থাকা যায় না, এতে একটা মানুষরূপী বেইমান, আমি ওর সঙ্গে আর কেন থাকবো। পরে মেয়েটাকে নিয়ে এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতে কাটতে এর বেশ কিছুদিন পরে আমার একদিন আশিক ফোন দিছে। ফোন দিয়া বলে, কী ব্যাপার আলতাফ, নাজবার নাম্বার বন্ধ কেন? আমি বললাম, নাজবার নাম্বার বন্ধ কেন এটা তোর জানার দরকার কি? ও আমারে বলে, বল না নাজবার নাম্বার বন্ধ কেন? আমি বললাম, নাজবার নাম্বার কেন বন্ধ এটা আমি জানি না। এরকম করে ওর সঙ্গে কয়েকদিন কথাবার্তা হচ্ছে, বারবার জানার চেষ্টা করছে, আমি ওর কিছু বলি নাই। এর কয়েকদিন পরেই আপনার নাজমার এক ছোটো বোন মানে চাচাতো বোন, এই মেয়েটা আমাদের বাসায় আসছে। মেয়েটা এর আগে আমাদের বাসায় বেশ কয়েকবার আসছিল, সেদিন আবার আসছে। আয়শা বলতেছে যে মানে যে মেয়েটার মাধ্যমে নাজমা রংপুরে আসছে এবং এখানে চাকরি করতো, মেয়েটা এসে আমার বলতেছে যে, আলতাফ ভাইয়া এই নাজমা আপু কোথায়? আমি বললাম, নাজমা কোথায় সেটা তো আমি যাই না। পরে বলতেছে, বলেন না নাজমা আপু কোথায়, নাজমা আপু কই আছে? আমি ওর কাছে কোনো কিছু বলি না। মেয়েটা যখন আমাকে বারবার জিজ্ঞেস করতেছে, আমি বললাম, আরে নাজমা তো একটা খারাপ, তুমি এই মেয়েটার কথা বারবার কেন জিজ্ঞেস করতেছো? ও একটা খারাপ, হয়তো কোনো ছেলের সঙ্গে লাইন আছে এই জন্য চলে গেছে। ও বলে, দেখেন আপনি নাজমা আপুরে খারাপ বলবেন না, আপুর মাঝে আমি আজ পর্যন্ত কোনোদিনও খারাপের কোনো কিছু দেখি নাই। আপুর সাদা মনের একটা মানুষ, আপু অনেক ভালো মানুষ, আপুর ভিতরে খারাপের কোনো ছিটিপোটাও নাই। আপনি বারবার আমার বোনকে খারাপ কেন বলতেছেন? আমি বললাম, বাহ, তোমার বোন ফেরেস্তা। তোমার বোন যদি ফেরেস্তা হবে, তাহলে তোমার বোন আমাকে বিয়ে করে আমার সঙ্গে সংসার করে এরপরেও আবার কেন আশিকের কাছে গেল, কেন আশিকের সঙ্গে সংসার করলো? মেয়েটা তখন খুব বড় বড় চোখ করে আমার দিকে তাকায় দেখে বলতেছে, আপনি এটা কী বলতেছেন? আমি বললাম, হ্যাঁ আমি যা বলতেছি ঠিকই বলতেছে, ওই আমারে পছন্দ করছে, আমারে ভালোবাসছে,
এরপর আবার আশিকের কাছে কেন গেল, আশিকের সঙ্গেও খারাপ সম্পর্ক কেন করলো? বলে ও যে আশিকের কাছে গেছে এটা কি আপনি জানতেন? আমি বললাম হ্যাঁ আমি জানছি, আশিক আমার ছবি দেখাইছে, ভিডিও দেখাইছে। বলে আশিক আপনার ছবি ভিডিও দেখাইছে? আমি বললাম হ্যাঁ দেখাইছে। মেয়েটা তখনই বলতেছে ভাইয়া বসেন, আপনি কি আমার আপুর কোনো ক্ষতি করছেন? আমি বললাম না, আমি তোমার আপুর কোনো ক্ষতি করি না, তোমার আপু কই চলে গেছে না চলে গেছে আমি এগুলো জানি না। পরে বলতেছে ভাইয়া দেখেন সত্যি করে বলেন। আমি বললাম আমি তো জানি না ও কোথায় চলে গেছে। ও বলে তাইলে ভাইয়া আমি আপনাকে সত্যি কথা বলি, আপনার কথাগুলো শোনেন। আমার বোন আশিকের কাছে গেছে এটা মিথ্যে নয়, তবে আশিক ওকে ব্ল্যাকমেল করে নিয়ে গেছে। আমি বললাম কেমন ব্ল্যাকমেল? বলে ব্ল্যাকমেল হচ্ছে ও ছেলেটার জন্য পাগল হয়ে গেছে, মানে ছেলেটাকে দেখার জন্য ও খুব কান্নাকাটি করতো, সবসময় ওনারে ফোন দিত, ছেলেটা যেহেতু এখানে রেখে গেছে ওরই তো রক্ত, ছেলেটারে দেখতে চাইতো, কিন্তু ওই বেটা কখনোই ওর ছেলেকে দেখতে দিত না। একদিন আপু আর আমি আমাদেরকে নিয়ে গেছে যে ঠিক আছে ছেলেকে দেখাবে, এবং ছেলেটি যখন দেখাইতে চাইছে ও বলে যে একটা শর্ত আছে, তার সাথে শারীরিক সম্পর্ক করা লাগবে। আমার বোন রাজি হয় না, রাজি না হয়ে আমার বোন সেদিন চলে আসে, এবং এরপরে কিভাবে ওর সঙ্গে কথাবার্তা বলে আমার বোন তার ছেলেকে একটা নজর দেখার জন্য ওই লোকের কাছে আবারও যায় এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, এবং করার পর একটা পর্যায়ে ওই লোক তাকে ব্ল্যাকমেল করে, ছবি উঠায় কীভাবে জানি গোপনে, এবং উঠে বলে যেগুলো তোমার জামাইরে দেখাই দিব, নাহলে আমি যখন চাইবো তোমার তখনই আসতে হবে। এইরকম করে প্রায় 2টা বৎসরের মতো আমার বোনকে এই লোক ব্যবহার করে। আমার বোন না পারতেছিল আপনার কাছে বলতে, না পারতেছিল সহ্য করে থাকতে। আমি আমার বোনের বারবার বলছি যে তুমি সব কিছু আশিক আলতাফ ভাইয়ের কাছে বলে দাও, কিন্তু আমার বোন আপনাকে বলে নাই, আমার বোন ইচ্ছে করে নাই, এগুলো সবই আশিক তাকে ব্ল্যাকমেল করে করাইছে। আমি বললাম তুমি সত্যি বলতেছো? বলে আমি সত্যি বলতেছি, আপনি একটাবার বিশ্বাস করেন। তখন আমি কী করবো ভাই, আমি তখন বুঝতে পারতেছিলাম না, মানে আমার সঙ্গে কী হচ্ছে আমি তখন নিজেও জানি না। আমি জায়গার মধ্যে কান্না করতে শুরু করে দিলাম। কান্না করে মেয়েটারে বললাম যে আমি এমন এক লোকের কাছে ওরে বিক্রি করে দিছি, আমি ওই লোকের ঠিকানাও মেয়েটাকে দিছি, মানে এই ওর চাচাতো বোনকে দিছি। দেওয়ার পরে ওর চাচাতো বোনকে দেওয়ার পরে আমি তখন আর কী করবো বুঝতে পারতেছিলাম। মনে হচ্ছিল যেন চলো বেঁচে থাকবো কার জন্য। আমার মেয়েটা তখন আমার দিকে তাকিয়ে কান্না করতেছে, মেয়েটার তখন বুকে জড়ায় ধরছি, এরপরে আমার কাছে আর কখনোই নাজমার কোনো পরিবার বা এই মেয়েটা কেউই আসে নাই। এই ঘটনার প্রায় 26 দিন পরে হঠাৎ করে আমাদের বাসায় একদিন পুলিশ আসে, মানে আমি যে বাসায় থাকি, পুলিশ আসে। আসার পরে সেখানে নাজমার মা বাবা এবং নাজমাদের আরও আত্মীয় স্বজন তারা সবাই আসে। আসার পরে কোনো কথাবার্তা ছাড়াই পুলিশ তখন আমাকে হ্যান্ডকাপ পরাই দেয়, এবং হ্যান্ডকাপ পরিয়ে আমার মেয়েটাকে তখন নাজমার মা নিয়ে যায়। আমার মেয়েটাকে নাজমা মা কোলে নেয়, এবং সেখান থেকেই পুলিশ তখন আমাকে জেলে দিয়ে দেয়। 1 দিন নয় 2 দিন নয়, আমি 8 বছর জেল খাটি। 8 বছর জেল খাটি, বিভিন্ন ধরনের এই মামলা সেই মামলা, 1000টা মামলা দিয়ে আমাকে 8 বছর জেল খাটায়। 8 বছর পরে জেল থেকে বের হয়ে এক অন্যরকম জীবন করতে শুরু করেছি। এই 8 বছরে মাকে হারিয়েছি, আমার বোনেরা আমার যাই বাবার যতটুকুই ছিল ঘর বাড়ি ভিটা সব দখল করে নিয়েছে। আমি এই মুহূর্তে ঢাকাতে আছি, এবং ঢাকায় একটা গার্মেন্টসে চাকরি করে, একজন গার্মেন্টস কর্মী। আমি আসলে কাজ করি, সময় পাই না, তারপরও ফাঁকে ফাঁকে আপনাকে গল্পটা লিখছি। কোথাও যদি এলোমেলো হয়ে থাকে আপনি ফোন করলে আমি আপনাকে উত্তর দিব। আমার মেয়েটা এখনও তার নানির কাছে আছে, এবং নাজমার বাবা মা নাকি নাজমাকে বের করে আনছে ওই লোককে ধরে, এবং ওই লোককে ধরছে, এবং পুরো যারা এই চক্রর সাথে জড়িত, যারা বিভিন্ন ধরনের মেয়েদেরকে এই ইন্ডিয়াতে পাচার করতো এই রংপুরের বর্ডার দিয়ে, এদের সবাইকেই ধরছে, এবং তার মাঝে আমিও ছিলাম। যাই হোক, এখন এক অন্যরকম জীবনযাপন করতেছে। আপনার গল্পগুলো পাই, কাজের ফাঁকে ফাঁকে আপনার গল্পগুলো শুনে ভালো লাগে। আমার কোনো ভবিষ্যৎ নাই, পেটে খাই রাতে ঘুমাই, এই আমার জীবন। আমার গল্প আপনাকে বলছি, যদি ভালো লাগে রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই মোহাম্মদ আলতাফ হোসেনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। আমি শুরুতে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আলতাফ ভাই তার গল্পটা এমনভাবে লিখে পাঠিয়েছে এটা বোঝার কোনো উপায় নেই। উনি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এমনভাবে লিখছে যেটা কেউ পড়লে কখনোই বুঝবে না। আমি ওনার সঙ্গে কথাবার্তা বলে অনেক কষ্ট করে, প্রায় আপনার 2 থেকে 3 ঘন্টা পরিশ্রম করে তারপর আমি নিজের মতো করে সাজিয়ে আপনাদেরকে বলেছি। যদি কোনো অংশে আপনারা না বুঝে থাকেন, আপনারা ইমেল করবেন বা আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আসলে জীবন এটাই জীবন। আসলে আমি জীবনের কোনো সংজ্ঞা খুঁজে পাই না, জীবনের কোনো উদ্দেশ্য খুঁজে পাই না। এই পৃথিবীতে কেন আসলাম এর কোনো সদুত্তর আমার কাছে নাই। আমার কাছে মনে হয় যে এই জীবনটাই যেন এক আজন্ম পাপ, পৃথিবীতে জন্মটাই যেন এক আজন্ম পাপ। আমি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। কেউ সম্পত্তির লোভে, কেউ টাকার লোভে, কেউ নারীর লোভে, কেউ নেশার লোভে,
এক একটা লোভে মানুষ শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে রাত অবধি, এবং এরই মাঝে হঠাৎ আজরাইল একদিন সামনে হাজির, চলে গেল পরপারে। কী করলো এই জীবনে, এর কোনো হিসাব নাই। এবং আজকে আলতাফ, তার গল্পটা, আলতাফ সাহেব উনি বয়সে আমার অনেক সিনিয়র হবেন, যেমন করে গল্প লিখেছে ওনার, আসলে ওর গল্পের মাঝে আরও অনেক কথা ছিল, কিন্তু মানুষটা হয়তো সব কিছু লিখে নাই, যতটুকু লিখেছে ততটুকু আপনাদেরকে শুনিয়েছে। কেমন লেগেছে তার কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।